লাস্ট 3 থেকে 5 মান্থস ধরে মনে হচ্ছে আমি গাছের আগায় পানি ঢালতেছি। এই হ্যাঁ, আগায় পানি ঢালতেছি। এই যে গাছটা শেকড়টাকে মানে সন্তানের আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষাদান করছি, পাঠদান করছি, এটা গাছের আগায় পানি ঢালানো। এই গাছের শেকড়গুলো মা, আমি বাবাকেও বলছি। অর্থাৎ আমরা যদি বদলে দিতে চাই দেশটাকে, আমরা সোসাইটিটাকে, বা আমরা যদি ভালো থাকতে চাই, আপনি দেখেন আপনার আশেপাশের মানুষ ভালো না থাকলে আপনি ভালো থেকে লাভ নেই, আপনি প্রশান্তিতে থাকতে পারবেন না। আমার পরিবেশটাই তো নেতিবাচক, আমি কিভাবে ইতিবাচক হব? এখান থেকে বের হবেন আবার একটা নেতিবাচক পরিবেশে যাবে, যেখানে গল্প এটা সেটা আপনি বুঝেন, আপনি চান না শুনতে, তারপরেও শুনতে হবে। আমার একটা জায়গায় বলছেন যে মানে চলছে, আপনাকে শুনতে হবে। তথ্য ব্রেনে ঢুকছে, অবাধ তথ্য প্রবাহ চলছে। আপনি উন্নত দেশগুলোতে যান, তাতে কোনো মাথা ব্যথা নাই, অন্যের গসিপ শোনার সময়ই নাই, সময়ই নাই আসলে। তোদের সিস্টেমটা ওভাবে তৈরি হয়েছে, আমাদের সিস্টেমটা পরিবর্তন করতে গেলে রূপ দিয়ে পরিবর্তন করতে হবে। আমরা খুব লাকি যে আমরা ছোটদের থেকে আমরা পরিবর্তনটা শুরু করতে পেরেছি। এবং আমার টার্গেট যদি সারা বাংলাদেশ এট এ টাইম লিড দেয় কতজন মানুষ, সমস্ত বাংলাদেশ একসাথে নেতৃত্ব দেয় কতজন? 300 জন এমপি, মিনিস্টার, এই মনে আমি 350 জন ধরলাম, 350 জন মানুষ অথবা 350 পরিবার সারা বাংলাদেশকে লিড দেয়। তো আমাদের তো একটা বছরে 700 স্টুডেন্ট আমরা পাচ্ছি, তার মানে আমরা 350 বেশি মানুষ আমরা তৈরি করার সুযোগ আছে। দেশকে নেতৃত্ব দিবে যারা, তাদেরকে আমরা চাইলে তৈরি করতে পারবো, সেই সুযোগটা স্রষ্টা আমাদের দিয়েছে। কিন্তু আমরা যাদেরকে তৈরি করতে চাচ্ছি, তাদের তৈরি হওয়ার পথে আরেকটু সহযোগিতার হাত বাড়াতে পারেন আপনারা চাইলে। এবং বদল মানে নিজেকে কিন্তু দোষ দেওয়া নয়, আমরা এখানে দোষ ধরতে আসি না, আমরা আমাদের দোষ ধরার জন্য আসি না, আমরা জাস্ট বুঝতে মানে আমরা নিজেকে আরো সুন্দরভাবে যাতে গড়ে তুলতে পারি। আমরা সবাই অনেক কিছু জানি, কিন্তু জানাকে বানায় পরিণত করতে হবে, ভাবনাটাকে যাতে দূষিত না হয় সেই চেষ্টাটা আমরা করতে হবে। কারণ ভালো ভাবতে পারলে ভালো থাকতে পারবে, আর ভালো থাকতে পারলেই তো আমরা তো এটাই চাচ্ছি সবাই। এই প্রেজেন্ট সিচুয়েশন যেটা দেশের, এইটা আমরা কি চাচ্ছি? সিচুয়েশনে আমরা চাচ্ছি একটা শান্ত পরিবেশ। আমরা লাস্ট 1 ইয়ারে আমাদের মনে হয়েছে একটা এলোমেলো যাচ্ছে দেশের অনেক কিছু, আমাদের সবার ভিতরে একটা শঙ্কা আছে, এটাও কিন্তু খুব ক্ষণস্থায়ী। আবার একটা পরিবর্তন আসবে, সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক, কিন্তু আমরা চাচ্ছি কিন্তু সবাই পজিটিভ একটা পরিবর্তন। আমরা সবাই ভাবি মনে মনে যে আমার সন্তান এই দেশে আমি রাখবো না, এই করবো না, এই করবো। আমরা সবাই যদি ভাবতে থাকি এরকম, তো দেশকে পরিবর্তন কারা করবে? দেশের পরিবর্তন করতে হবে আসলে। সেই পরিবর্তনের সূচনাটা শুরু হোক আমাদের এখান থেকে। এবং তথ্যচার একটা বই আছে, জাপান যে পরবর্তীতে হিরোশিমা নাগাসাকি বোমা মারার পরে, অর্থাৎ 1900 যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত অল্প সময়ের মধ্যে ইউটার্ন করে ওরা অর্থনীতি এত শক্তিশালী হচ্ছে, জাস্ট মোরাল এডুকেশন অনেক বড় একটা ফ্যাক্ট ছিল। এই এমন হয়েছে যে বোমা মারার পরে যে ওই আমাদের ট্রেনগুলো উড়ে গেছে, ওই বগিটা মানে দাঁড় করিয়ে ওই বগিতে স্কুল তৈরি করেছে। সেই স্কুলের স্টুডেন্টরা পরবর্তীতে নেতৃত্ব দিয়েছে পুরো জাপান, মানবিক স্টুডেন্ট তৈরি করতে পারছি। তো আমাদের টার্গেট এটা। এবং আমরা 5 দিনের শুরুতে আমরা আজকে জানবো আমি কেমন অভিভাবক। আজকের শুরুতে এটা একটা আয়নার মতো, মানে আমরা নিজেদেরকেই নিজেরা দেখবো। ভয় পাওয়া যাবে না এখানে, আপনারা ভয় পাবেন না। এখানে কেউ কাউকে ছোট করবো না আমরা, বরং সবাই নিজেদের শক্তি দুর্বলতা বুঝে নতুনভাবে শুরু করবো। আমরা নতুনভাবে শুরু করবো। এবং আমি বিশ্বাস করি যে আমাদের দ্বারা একটা পরিবর্তন সম্ভব। পরিবর্তনটা শুরু হবে আমাদের এখান থেকে। বিষয় আমরা আবারও মনে করে দিচ্ছি আমি কেমন অভিভাবক। আমরা নিজেদের একটা আয়নায় দেখবো, আমরা ভয় পাবো না, আমরা কাউকে ছোট করার জন্য এখানে আসিনি, আমরা নিজেদেরকে আরো ভালোভাবে করার একটা সুযোগ আমরা এখান থেকে নিতে চাই। একটি গাছ যখন ছোট থাকে তখন কি হয়, যত্ন যদি করা হয় তাহলে সেই গাছটা আরো শক্ত হয়, শেকড়টা আরো সুন্দর হয়। সন্তানও তেমন, সময় এবং মনোযোগ যদি আমরা দিই
আসলে সেই সন্তানের গুণগুলো ফুল হয়ে ফুটে ওঠে। আমি আবারও বলছি, আমরা যদি আমাদের সন্তানদের আমরা সময় দিতে পারি, সন্তানের যে গুণগুলো আমরা বলেছি, আরো অনেক গুণ আছে, আমরা সবকিছু বলতে পারি না। মানে আমাদের মাথায় আমি যখন প্রশ্নটা করেছি, এই প্রশ্ন তো তেমন কেউ করে না, তখন প্রথম মনে হয়েছে যে আমি কোন গুণটা বলবো। আর আমরা এমন অনেকেই আছে, সবাই শুনছে, তো তারপর একটা গুণ বের করে আমরা বলেছি, কিন্তু আমরা আরো অনেক গুণ আছে, সেই গুণগুলোকে আমরা যাতে ফুল হয়ে ফুটতে পারি সেইটা আমরা চেষ্টা করব। সেশন 1, আমরা আজকে 3টে সেশনের মধ্যে প্রথম সেশন আধুনিক সন্তানের চাহিদা ও মস্তিষ্কের গঠন। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো জানি বা এভাবে গুছিয়ে হয়তো জানি না, বা গুছিয়ে হয়তো অনেকেই জানি, অনেকে হয়তো পড়াশোনা করেছেন যারা। তো আমরা আরেকবার আপনাদের জানাটাকে রিকল করে দিতে, একটু গুছিয়ে চিন্তা করার সুযোগ করে দিতে আমরা চেষ্টা করব। আপনারা হয়তো ভাবেন যে আমার ছেলে কেন চিৎকার করে, অনেকে ছেলে চিৎকার করে, কেন সে কথা শোনে না, বা অমুকের ছেলে কেন চিৎকার করে, কেন অমুকের ছেলে কথা বলে। আমাদের অনেকের এরকম কমন প্রশ্ন থাকে, কিন্তু কোনো আচরণই হঠাৎ করে কিন্তু আসে না। যে আচরণ হঠাৎ করে তৈরি হয়ে গেছে, শিশুর মনে আচরণ তৈরি হতে একটা সময় লাগে, দীর্ঘ সময়ের পরে আচরণ তৈরি হয়। প্রতিটি বয়সী শিশুদের ভিন্ন ভিন্ন চাহিদা থাকে। আমরা যেটা বলতে পারি স্টেপ চেঞ্জ হওয়া, মানে বয়সের সাথে সাথে তার চাহিদা বাড়তে থাকে, তার নতুন নতুন চিন্তা ভাবনা বাড়তে থাকে, যুক্ত হতে থাকে তার সাথে। যদি আমরা সেই বয়স ভিত্তিক চাহিদা না বুঝি, তাহলে হয়তো আমরা ভুল প্রতিক্রিয়া দিই। মানে প্রতিক্রিয়া বলতে বাচ্চার আচরণের বিপক্ষে যেটা আমরা আচরণটা করি সেটা রিয়াক্ট বলা হয়। তো সেটা ভুল হতে পারে, সঠিক হতে পারে। সঠিক রিয়াক্ট সন্তানের গুণগুলোকে বিকশিত করবে, ভুল রিয়াক্ট সন্তানের গুণগুলোকে আরো নষ্ট করে দেবে এবং তাকে যেতে বানিয়ে ফেলবে, সে কথা শুনবেন এরকম একটা জায়গা পৌঁছে দেবে। তাহলে হয়তো আমরা ভুল প্রতিক্রিয়া দিই, যেটা আমরা বলছি যে আজকে আমরা সেটাই বুঝতে চেষ্টা করব। আমরা আসলে কি ভুল প্রতিক্রিয়া দিই সবাই, না সঠিক প্রতিক্রিয়াটা আমরা দিই? আমরা তার আগে একটু দেখবো যে বয়স ভিত্তিক মানসিক এবং আবেগিক চাহিদা আছে আমাদের সন্তান। আমরা 0 থেকে 5 বছর পর্যন্ত নিরাপত্তা, ভালোবাসা, স্পর্শ চাই। 6 থেকে এটা আমরা একটা শীট যাবে, শীটে থাকবে, আপনারা একটু এটা একটু যাতে আপনাদের মনে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড। 6 থেকে 10 বছর পর্যন্ত শিশুরা মনোযোগ চায়, তারা স্বাধীনতা চায়, প্রশংসা শুনতে চায়, কোনো কম্পেয়ার নেই, কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতায় চায় না, তারা চায় প্রশংসা শুনতে। 11 থেকে 15 বছর বিশ্বাস, আত্মপরিচয়, সম্মান, এই জিনিস। এটাকে আমরা আরো ডিটেলস আমরা দেখি। 0 থেকে 5 বছর নিরাপত্তা ও ভালোবাসা। এই বয়সের শিশুর কি দরকার আসলে? 5 বছর পর্যন্ত শিশু, এটা আমাদের বুঝতে হবে। আমরা যারা মায়েরা আছে, মায়েদের কোল তার খুব পছন্দ করে, শিশুরা খুবই পছন্দ করে। কেননা জন্ম হয়েছে মায়ের, শিশু জন্মানোর পরে শিশু কিন্তু আপনার বুকের উপর ঘুরে ঘুমাতে পছন্দ করে, কানেকশন। ওরা কিন্তু হার্টবিট, প্রথম 2 মাসে হার্টবিটটার সাথে সে মানে আগলে ধরে রাখলে দেখবেন হার্টবিট শুনলে সে কান্না বন্ধ হয়ে যায়। মায়ের হার্টবিটের সাথে এতটা কানেক্টেড সে বুঝতে পারে। চোখের সামনে মাকে বা বাবাকে খুব কাছের, যে সবসময় তার সাথে থেকেছে, তাকে চায়, পরিচিত মুখ চায়, আশ্বস্ত করার স্পর্শ চায়। স্পর্শ সবগুলো কিন্তু আশ্বস্ত করতে পারে না শিশুদেরকে। আর নিরাপদ ও শান্ত পরিবেশ চায়। এই বয়সে শিশুরা বুঝতেও পারে না তুমি পরে আসবে, বা তারা শুধু বোঝে তুমি এখন তুমি নেই কেন, বা আমি একা কেন এখন। অর্থাৎ আমরা এটা ফেস করি। প্লে গ্রুপে যখন বাচ্চা ভর্তি করিয়েছে, তখন অচেনা একটা পরিবেশে বসিয়ে রাখতে গেলে ওরা কি করেছে? কান্নাকাটি করেছে। আপনি কি করেছেন? প্রথম দিন ভালোভাবে বুঝিয়েছেন, দ্বিতীয় দিন তারপর বিরক্ত হয়েছে, তারপরে অনেক বকাবকি করেছে। এবার দুনিয়ার যত গালিগালাজ মনে আসে সব তো প্রকাশ করা যায় না, ওইটাকে উঠে ব্রেইনে আসে, তারপরে ওইটাকে আবার সুন্দর করে কি করে রিসাইক্লিং করে সুন্দর করে মার্জিত সুরে বলতে হয়। কিন্তু ভেতরটা কি জ্বলে পুড়ে সার্কার হয়ে যাবে ব্যাপারটা হলো যে আমরা আমাদের বুঝতে হবে আমার সন্তানের এই সময় চাওয়াটা কি। ওর চাওয়া লেখাপড়া না, ওর চাওয়াটা হলো নিরাপত্তা,
ওর চাওয়াটা হলো ভালোবাসা। ও অচেনা পরিবেশে গেলে রিয়াক্ট করবে, এটা খুব স্বাভাবিক করবে এই বয়সে। এটাকে স্বাভাবিকভাবে নিতে শিখতে হবে, এবং সেটা শুধু প্যারেন্টিং এর প্লাস টিচারদের তো অবশ্যই এইটার উপর ট্রেনিং থাকতে হবে, নাহলে টিচাররা অবশ্যই নিতে পারবে না। আর টিচাররাও মানুষ, যখন দেখে যে একটা বাচ্চা সামনে থেকে আমরা হিমশিম খেয়ে যায়, এরকম 20-25টা 30টা বাচ্চা তারা সামলাচ্ছে, তাদের ভুল হয়, তাদের ভুলটাকে মানবিকভাবে দেখতে হবে আমাদের। তো তারপরে দেখবেন যে যেটা হয়, প্রথমে 1 মাস একটা ওই পানি ঘোলা হয় না, যখন পানি যখন ঘোলা হয় থিতানোর জন্য তো সময় লাগে, তো ওর ব্রেইন উত্তপ্ত, ওটাকে শান্ত করার জন্য তো সময় লাগে। মাথায় রাখবেন যে উত্তপ্ত সমুদ্র, প্রচন্ড ঢেউ, একটা বড় পাথর ছুঁড়ে মারে বা পাহাড় ছুঁড়ে মারে, তরঙ্গ হবে, সেই তরঙ্গ বুঝতে পারবেন। কিন্তু একটা শান্ত পুকুরের ছোট্ট ঢেল ছুঁড়ে মেরে দেখবেন যে তরঙ্গ হয়। আমরা কখনো এই খেলা খেলেছেন কিনা, শান্ত একটা পুকুরের পাড়ে বসে ছোট ছোট করে ঢেল ছুঁড়ে মারে, দেখবেন যে তরঙ্গটা চারিপাশে ছড়িয়ে যাওয়া, আবার একটা ঢেল আবার ছড়িয়ে যাওয়া, এটা আমরা ছোটবেলা আমরা তো মজা করে করে খেলতাম। অর্থাৎ ব্রেন যখন শান্ত থাকবে তখন যাই দিলে সে শান্ত হবে। আগে দরকার থেতানো, শান্ত হবে। সে যে আপনাকেও, আপনার ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রেও তাই। উত্তপ্ত সমুদ্রে আপনি পাথর ছুঁড়ে মারলেও তরঙ্গ হবে না, শান্ত একটা পুকুরে ছোট্ট একটা ঢেল ছুঁড়ে মারে সুন্দর একটা তরঙ্গ হচ্ছে, ফিল করা যেটা। তো আমরা এই বয়সে আমরা আমাদের সন্তানদের যেটা করবো যে নিরাপত্তা দিব, ভালোবাসা দিব, এবং চোখের সামনে রাখবো, একটা আশ্বস্তকারী স্পর্শ দিব, একটা নিরাপদ এবং শান্ত পরিবেশ। এটা যদি না দিতে পারে তাহলে ওরা ইনসিকিউর বোধ করবে, ওই জায়গাটা ওরা থাকতে চাইবে, এবং ও যে কোনো পরিবেশে ইনসিকিউর বোধ করতে পারে। সেটা ওই পরিবেশেরও দোষ না, সেটা বাচ্চারও দোষ না, সেটা আপনারও দোষ না। এবং এই বয়সের একটা ওই বাচ্চার প্রত্যাশা যে আমার মা যেন, বাবা যেন, বা কাছের মানুষ যেন আমার সাথে থাকে, এবং আমি যেন দেখতে পাই তাকে, সে যেন দূরে না চলে যায়। তো নিরাপত্তাহীনতাই হচ্ছে এই বয়সের চাহিদাগুলো পূরণ যদি না হয় তাহলে কি হতে পারে। তাই তারা চায় কেউ তাকে আগলে রাখবে, তারা চায় তার কেউ তাদেরকে আগলে রাখবে। কেউ যদি কেউ না দেখলে বা কোলে না দিলে তারা কি করে, তারা ভয় পায়। শিশু হয়ে পড়ে ভীত, চঞ্চল, বেশি কাটাকাটি করা, নিজের অনুভূতি বোঝাতে না পারা, না পেরে সে চিৎকার করে, সে একজন জেদ করা শুরু করে। অনেক শিশু তখন থেকে অবিশ্বাস ও রাগের অভ্যাস তৈরি করে। মানে যদি কোনো আমাদের বাবুদের এই প্রবলেম থেকে থাকে, দেখবেন যে কোনো না কোনোভাবে এই পরিবেশটা তৈরি হচ্ছে, হয়তো বা বাবা মা দুজন কর্মজীবী, কারোর কাছে রেখে গেছে, বা বাবা থাকেন না, বাবাকে সে পছন্দ করে কিন্তু বাবার সময় হয় না মানুষের সাথে সময় কাটানো, এরকম অনেক অনেক ব্যাপারের কারণে এই চিৎকার, জেদ, অবিশ্বাস বা রাগের অভ্যাস তৈরি হয়। আবার কিছুটা হরমোনাল ব্যাপারও আছে, সেই হরমোনাল ব্যাপারটাও ঠিক করা সম্ভব। সেই ট্রেনিংটা আমরা এইবার দিব আপনাদেরকে, মানে এবার বলতে এই সেশনে কিছুটা পাবেন, পরের সেশনে হয়তো বা একদম ডিটেলস পাবেন আপনারা। উদাহরণ ছোট গল্পটাই আমরা গল্পের মাধ্যমে বলি। রোমানা আপার 3 বছরের একটা ছেলে নাম রিহান, প্রতিদিন সকালে রোমানা অফিসে যান এবং রিহান কাঁদে, মাকে ধরে বসে থাকে এবং বলে তুমি যাবে না। রোমানা বিরক্ত হয়ে বলেন তুই এত খারাপ কেন, তুই কাঁদিস? আরো নানান ব্যাপার, এটা আপনাদের সামনে শুদ্ধ ভাষায় বলেছি। আরো অনেকভাবে বলেন, চিৎকার করে বলেন, চেঁচামেচি করে বলেন। তো রোমানা ভাবে তার ছেলে বেহায়া হয়ে যাচ্ছে, জেদি হয়ে যাচ্ছে, মানে আমাদের আরো অনেক অনেক ভাষা থাকে, সেই ভাষাগুলো আমরা ইউজ করি। কিন্তু বাস্তবে কি হচ্ছে, বাস্তবে রিহান তার মাকে নিরাপত্তা হিসেবে মনে করে যে তার মা যদি চলে যায়, মাকে আবার দেখতে পাবে অনেকক্ষণ পরে, তখন সে মা না থাকলে সে ভয় পায়, মা যদি রাগ করে বা না বোঝে সে চুপ করে থাকে। আর একটা সময় শিশু হয়ে উঠবে, জেদি হয়ে উঠবে, অথবা সে প্রয়োজন ছাড়া কথা বলছে, তার মন খুব একটা ভালো থাকে না। দেখেন, একটা মানুষ শিশু জন্মানোর পর থেকে প্রথমে 420 বার পর্যন্ত হাসে, 420 বার দিনে। আপনি দিনের মধ্যে কয়েকবার হাসেন? খুবই কম, 420 বার তো না, হয়তো এই হাসিটাও প্রাণ খোলা হাসি, যেটা
এই প্রাণ খোলা হাসি আপনি কবে শেষ এসেছেন অনেকেই সেটা মনে করতে হবে, অনেকের মধ্যে হাসি থাকে না। তো এটা এটা আমাদের পরিস্থিতি আমাদের এরকম করে তোলে। আবার কিছু পরিবারে দেখবেন হাসি হাসি হাসি, খুশি, শান্তি, প্রশান্তি মাঝে রাখতে হবে এজ এ থ্যাঙ্কস। আমি সবসময় বলি যে একটা গল্প বলে, আমি একদিন একটা রেস্টুরেন্টে খেতে বসছি, রেস্টুরেন্টে না ওই হোটেল টাইপের, হোটেলে ওই তৃপ্তি হোটেল আছে না, বলে দিন না, ওই যে তৃপ্তি হোটেলে খেতে বসছি লক্ষ্মীপুরে। তো দুইজন আসছে, হাসতে হাসতে আসছে, অনেক আগের ঘটনা সেটা, তখন আমি স্টুডেন্ট লাইফে। তো পারফেক্ট কোচিং সেন্টারে ক্লাস নিতাম, তো ভাবলাম যে ওখানে খেয়ে ক্ষুধা লাগছে। খুব সুন্দর করে হাসতে হাসতে একটা ছেলে একটা নিয়ে আসলো, মোটরসাইকেলে আসলো, বসলো এবং তারা খুব হাসছে। খাবার অর্ডার দিলে খাবার চলে আসছে। কিছুক্ষণ পরে মেয়েটা ছেলেকে দিল একটা থাপ্পড়। তারপরে কি হলো, প্লেটটা উল্টা দিয়ে চলে গেল। আমি অনেকক্ষণ ভাবলাম এই ঘটনা কেন ঘটলো, খুব সুন্দর হাসতেছিল, চমৎকার তাদের বিহেভিয়ার, আমি দেখে মনে শান্তি লাগে। দেখবেন আপনাদের কখনো কখনো এরকম হয়েছে যে আপনার যেটা নাই অন্যকে দেখে সেটা ফিল করা, মানে আমি যে ক্ষুধার্ত কালে ভদ্র খাওয়া দেখেও শান্তি পাই, কিন্তু ওরা খুশি আছে, আমিও একই রেখো সুখী হবো, এরকম হয় না মাঝে মাঝে। তো আমিও তখন আমার কেউ নাই, আমি ভাবছি যে এরকম আমারও একদিন দিন আসবে, আমিও যদিও সেই দিন আসে নাই। তো আমার তখন মনে হলো, তখন তারপর আমি পড়াটা কোর্স করেছি, দীর্ঘদিন পরে আমি প্রশ্নের উত্তর পেয়েছি। দেখেন, যার ভেতরে প্রশান্তি নেই সে যতই বাহ্যিকভাবে দেখানোর চেষ্টা করুক আমি অনেক ভালো আছি, হাসি খুশি আছি, ভেতরে যদি ঘুম ধরা শুরু করে বাইরে স্কিনে বোঝা যাবে না। আপনি যতই করেন না কেন, যতই মেকআপ করেন না কেন, আপনার যেমন ব্রণ উঠবে, এটা উঠবে, সেটা উঠবে, স্কিন কালো, চোখের নিচে হয়ে যাবে, তাই না? মূল ব্যাপারটা হলো প্রশান্তি থাকতে হবে আপনার ভেতরে। প্রশান্তি যদি না থাকে আপনি আসলে অন্যকে প্রশান্তিতে রাখতে পারবেন, সেটা আপনার কাছের মানুষ, সে দূরের মানুষ, প্রশান্তি থাকতে হবে এবং নিজের প্রশান্তির জন্য যা যা করা দরকার সেই কাজটা আপনার করতে হবে। তবে আমরা বলছি যে রিহান মাকে নিরাপদ হিসেবে দেখে, মা না থাকলে সে ভয় পায়, কিন্তু যখন দেখবেন যে সে চুপ হয়ে যাচ্ছে, জেদি হয়ে যাচ্ছে, অর্থাৎ সে আপনার কাছ থেকে কোনোভাবে দূরে সরে যাচ্ছে, আপনার আচরণ তাকে দূরে সরিয়ে দিচ্ছে, মানে অন্যের আচরণে দোষ দেওয়া যাবে। আমরা যেটা করে ফেলি, তুই স্কুলে গেছিলি, কোন ছেলের পাশে বসছিস, ওর কারণে তুই দুষ্ট হয়ে গেছিস, না আমি এগুলো শুনি, ভালো লাগে শুনতে, চুপচাপ শুনি, মাঝে মাঝে কথা বলতে না গরমটাও হচ্ছে। কাঁদছ, আমি বুঝছি যে তোমার কান্নার কারণটা আমি বুঝছি, আমি ফিরেই তোমার সঙ্গে সময় কাটাবো। তুমি লক্ষ্মী মেয়ের মতো, লক্ষ্মী ছেলের মতো কিছুটা সময় কাটাও নিজের মতো করে, একটা কাজ দিয়ে যান, কিছুটা গুছিয়ে গোছানো কাজ, অগোছানো কাজ একটু কম পারে, বেশি খারাপ করা যাবে না কারোর সামনে। এবং সে তখন নিজের মধ্যেই মানে ভাবতে থাকবে, যখন আপনি তাকে খারাপ বলবেন যে আমি মনে হয় খারাপ, ভাবটা এরকম তাকে সবসময় প্রশংসা করে এবং তাকে একটা সুন্দর একটা পরিস্থিতি, পরিবেশে তাকে দেখে আপনি করতেন। এই বয়সে শিশুদের আসলে আসলটা বোঝার দরকার, চেষ্টা করতে হবে। আমরা আসলে এই চেষ্টাটা করি না, কেন করি না সেটাও আমাদের কারণ আছে, সে কারণটা আমরা আস্তে আস্তে আসবো। শিশুদের কিন্তু আর অন্য কোনো চাওয়া নাই, প্রধান চাওয়াটা যেটা হয় সেটা হলো আপনার ভালোবাসা, ভালোবাসাটা চায়। কিন্তু আপনি কখনো কখনো শাস্তিও দিয়ে ফেলেন, কিন্তু সে কিন্তু শাস্তি চায় না, এটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ আপনার শিশু ভালোবাসা চায়, শাস্তি চায় না। আর এর মধ্যে যে বদভ্যাসগুলো করে ওঠে, চকলেট খাইতে হবে, চকলেট না দিয়ে ঘোরাঘুরি করা, এটা সেটা, এগুলো আপনিই তৈরি করেছেন। সন্তান লালন পালনের পর্ব শুরু হয় বিবাহ থেকে।
সন্তান লালন পালনের গল্পটা শুরু হয় বিবাহ থেকে। দুঃখের বিষয় হলো বিয়ের আগে আমাদের অনেক পরিকল্পনা থাকে। আমরা বিয়ের পরে আমি এই করবো, ওই করবো, ঘুরতে যাবো, হানিমুনে যাবো, এইটা সেইটা, এইভাবে তাই করবো। কিন্তু সন্তান নেওয়ার ক্ষেত্রে কোনো পরিকল্পনা যদি না করা হয়, বিবাহ হলো প্রয়োজনে বিয়ের আগ থেকে যদি তার সাথে কথা হয়, কথা বলে রাখতে হবে আমি এত বছর পরে সন্তান দেবো, সন্তান দেওয়ার পরে আমরা এইভাবে এইভাবে বড় করবো। আপনাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। যেমন আমার এখন মনে হয়েছে যে আমার বাবু হওয়ার পরে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 7-8 মাস হওয়ার আগ পর্যন্ত বাসায় টিভি চলবে, তারপরে টিভিটা চলবে না, হয়তো 4-5 বছরের জন্য স্টপ করে ফেলবো। কোনো কিছু ওদের কৌতূহল তো অনেক বেশি, বাচ্চাদের কৌতূহল, আপনি যা করবেন তাই। এখন রিসেন্টলি আমরা টিভি চালাই না, কিছু চালাই, আমরা ল্যাপটপ নিয়ে কাজ করছি, এখন ওর মনে হয় যে ল্যাপটপটা কি একটা জিনিস, ওখানে ওইটাই আমাকে নিতে হবে। দুনিয়ার যত জিনিস কিনে দিবেন কোনো কিছুই তার আগ্রহ নাই। এখন ওর আগ্রহ হলো বাবা বা মা কি করে, কোন জিনিসটা ঘুরছে বেশি, ওই জিনিসটা সে নিতে চায়। সেটা কিন্তু তার দোষ না, সেটা মনে করে যে ওইটাই মনে হয় খুব সুন্দর একটা জিনিস। তারা কিন্তু খুব ছোট থেকে 7-8 মাস, 9 মাস, 10 মাস বয়স থেকে তারা বুঝে যায় যে বাবা কি কি করছে। এটা জেনেটিক্যালিও বোঝে, অনেক সময় দেখে দেখে বোঝা শুরু করে যায়। এবং এটা ভারতীয় একটা ব্যাপার যে আপনি যা করবেন ও তাই করতে চাইবে, আপনি যা বলবেন তাই বলতে চাইবে, আপনি যা শেখাবেন তাই শিখতে চাইবে। যদি তার ভাষা খারাপ হয়, তার দায়ভার কিন্তু আপনার। কারণ আপনি ফ্যামিলির মধ্যে যে ভাষাগুলো ইউজ করেন সেটা সে ইউজ করা শুরু করে দিবেন। আপনি অন্যকে নিয়ে সমালোচনা করছেন, সমালোচনা করা শুরু করে দিবেন। বয়স 6 থেকে 10 বছর মনোযোগ, খেলার স্বাধীনতা এটা তারা বেশি চায়। এই বয়সের শিশুর প্রধান চাহিদা কি? তাদের কথা শোনা, তাদের সঙ্গে খেলা করা, তাদের ভাবনা ও কল্পনার জগৎ এই সময় দেওয়া, এবং তাদের গল্প, তাদের প্রশ্ন, তাদের আবদারকে গতি দেওয়া। কিন্তু এখানে আমাদের কিছুটা প্রবলেম আছে, আমরা ধাপে ধাপে বলবো। তাদের গল্প, তাদের প্রশ্ন, আবদারকে আমরা গতি দেবো। কিন্তু আমরা এইটা শুনতে শুনতে আমরা মানে এফেক্টেড হয়ে যায়। বাচ্চা সে গল্প করছে, ও আমি দেখেছি আসলে আমি বসে থাকি তো আমি কিছু মজার এক্সপিরিয়েন্স আছে আমার কিছু, আমার কাছে ওদের অ্যাক্সেস হলো, মানে কেউ বাধা যেন না দেয়, খালারে এটা আমার বলা আছে। কিছুক্ষণ পর পর দেখবেন স্যার ও আমাকে বকেছে, ও আমাকে মেরেছে কিছুদিন আগে, বলছে স্যার দেখেন আয়েশা আমাকে এই করছে। তাহলে ঠিক আছে, আয়েশাকে ডেকে নিয়ে আসেন, ওকে আমি জেলে দিব, ওকে আমি পুলিশে দিয়ে দেবো, পানিশমেন্ট দিব, ঠিক আছে, খুশি হয়ে গেল, সে চলে গেছে। আবার যার সম্পদ আনেছে সে এসে বলছে দেখেন অমুক আমাকে মানে বকাবকি করছে, অমুক আমাকে ধাক্কা দিয়েছে, ওর সাথে আমাকে আড়ি দিয়েছে, আমার সাথে খেলে না। তো ঠিক আছে, ওকে ডেকে নিয়ে আসেন, ওকেও আমি পানিশমেন্ট দিব, জেলে দেবো, পুলিশে দিব, এটা করবো সেটা করবো। আর আমি খুব সিরিয়াস কিন্তু তার কথাবার্তা, মানে সে যখন আমি খুব সিরিয়াসলি বলছি আমি এটা করবো, জড়িয়ে ধরে আসছে। দুজন মিলে আমার অন্যজনের কাছে নালিশ দিতে আসছে। এতক্ষণ ওই দুজনের নামে নালিশ দিয়েছে, কেউ দুজন একসাথে হাত ধরে আসছে, আরেকজনের নামে নালিশ দিয়েছে, তুমি দুজনের মধ্যে ঠিক হয়ে গেছে। তো আমি তো জানি যে ওরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার সম্পর্কে বেশি নালিশ দেয়, বেশি অভিযোগ। ও আমাকে খেলতে নেয় না, ও আমাকে এই করতে নেয় না, ও আমাকে ওই করতে নেয় না। এটা খুব মজা। দেখতে দেখতে আমি যেটা বুঝেছি, আমার প্যারেন্টটা যদি মানে এইরকম দৃষ্টিতে দেখতো, তাহলে অন্য কোনো বাচ্চার প্রতি অভিযোগ থাকবে, ওরা মারামারি করবে, ওরাই এই করবে, ওরাই আবার ঠিক হবে, ওরাই মারামারি করবে, আবার ঠিক হবে, বন্ধুত্ব গাঢ় হবে। আমরা প্যারেন্টসরা কি করছি, বন্ধুত্বটাকে নষ্ট করে ফেলছি। ও মনোযোগ ও খেলার স্বাধীনতা বা খেলার সঙ্গীর সাথে আমরা কখনো কখনো এমন আচরণ করে ফেলছি, বাবা মায়ের সাথে ঝগড়া করে ফেলছি, এটা সেটা করতে করতে আমাদের একটা স্ট্রেস বাসায় নিয়ে যাচ্ছে, সেই স্ট্রেস আবার মানে পরিবারের উপরে পড়ছে, মানে এইভাবে মানে সংক্রামক হচ্ছে, মানে সংক্রামিত হচ্ছে। এই জিনিসটা স্টপ করতে হবে। অর্থাৎ শিশু যেটা প্রধান চাহিদা এই বয়সে, সেটা হলো তাদের কথা শোনা, তাদের সঙ্গে খেলা করা, তাদের ভাবনা কল্পনা জগতে সময় দেওয়া, মানে যেটা ভাবছে, যেটা কল্পনা করছে সেটাকে আরেকটু ইয়া দেয়, ঘিয়ে আগুন ঢেলে দেওয়া বলে না, আগুন আরো দল করে যাবে, আর একটু কিছু বলে না। এরপর কি, তারপর কি হলো, যে শিশু যত বেশি কল্পনা করতে শিখবে সে তত বেশি ক্রিয়েটিভ। দেখেন
সারা পৃথিবীতে 65% মানুষ ডান গলায় মানুষ। ডান গলায় হলো ক্রিয়েটিভ গলা। ডান গলায় কাজকে কল্পনা, কালারফুল বিষয়, মিউজিক, বিনোদনমূলক ব্যাপারগুলো ডান গলায় লিখে ফেলে। এই কাজগুলো করে ডান গলায় লিখে ফেলে। বাম গলায় কাজ হলো যুক্তি, ব্যাখ্যা, বিশ্লেষণ, অপভাষা। পৃথিবীতে ডান গলায় সবচেয়ে বেশি এরকম মানুষ আছে 65%। ডান গলায়, কিন্তু আমাদের স্কুল কলেজে বাম গলার কাজ বেশি। এটাও আমরা পরের কোন সেশনে আমরা এটা আলোচনা করবো। তো যদি ডান গলায় পড়ে থাকে ফাঁকা, আপনি নিজে এখানে বসে থেকে প্রতি 2 থেকে 3 সেকেন্ড পর কল্পনা হয়ে যাচ্ছে। আমার কথা শুনছেন না কিন্তু পুরোটা, অর্থাৎ টোটাল সেশনটা মনে করবেন যে আপনি আপনার সন্তানের মতো ক্লাসে আছেন, দেখবেন আপনি যা যা করেন না আপনার সন্তানও তাই করে, ওরা আরো বেশি করবে এই বয়সে। তারপরে একটা বাচ্চা তাকে 30% 40% বলতে পারে যে এই হয়েছে, তাও মানে সে কল্পনা করবে। কল্পনা মানুষ কিন্তু তার কল্পনার সময় বড় হয়। মানে আমার লাইফে প্রথম লেখা বই ছিল, কিন্তু সেটা পাবলিশ করতে পারি নাই। আমার মানে হয় নাই, বই লেখা শেষ, পাবলিশ করিনি। ওখানে আমি একটা জিনিস দেখেছিলাম যে পৃথিবীর যারা চেঞ্জ করেছে তারা সবাই ডান গলার মানুষ ছিল, এবং এই মানুষগুলো প্রথমে কল্পনা প্রবণ ছিল। টমাস আলভা এডিসন থেকে শুরু করে বিজ্ঞানী আইনস্টাইন থেকে শুরু করে সবাই কল্পনা প্রবণ। টমাস আলভা এডিসনকে বললো যে 10,000টা আবিষ্কারের জন্য বৈদ্যুতিক বাতি জ্বলছে, সেটার আবিষ্কারক সে 10,000 ব্যর্থ হয়েছে। তো টমাস আলভা এডিসন এতই অমনোযোগী ছিল ক্লাসে, তার ক্লাস টিচার ভাবলে যে এর দ্বারা আসলে লেখাপড়া সেটা সম্ভব না। চিরকুট লিখে দিল তার মাকে, মা পড়ে দেখলো যে আপনার টমি এতই বোকা যে একটু লেখাপড়া শেখা আদৌ সম্ভব না। তার মা বললো যে আমার টমি মোটেও বোকা না। কেন বললো তার মা? আপনি জানেন আপনার সন্তানের, আপনি কিন্তু এটা জানেন যে আপনার সন্তানের কিছু গুণ আছে, আপনার একটু আগে বলেন। তার মাও দেখেছে, তার মা কি করেছে, ওই গুণগুলোকে বিকশিত হওয়ার জন্য সুযোগ দিয়েছে, তাই নয় কি? আমাদের সন্তানের তো অনেক গুণ আছে, আমরা বিকশিত হওয়ার জন্য সময়টা আমরা দিচ্ছি না। কিন্তু আসলে আমাদের নিজেদের জন্য সময় আছে, অমুক বান্ধবীর সময় দিচ্ছি, সন্তানকে যত পারি এঙ্গেজ রেখে আমি যত পারি ফ্রি হব। কিন্তু আমি একটা জিনিস বলি যে আপনারা ফিল করবেন, যে জিনিসটাকে যত অবহেলা করবেন সেই জিনিসটাকে তত বেশি ফিল করবেন একটা সময় পরে, যখন দেখবেন আপনার সন্তান বড় হওয়ার পরে আর আপনাকে সময় দিচ্ছেন। আপনি এখন সময় দিবেন না, বড় হলে ও আপনাকে সময় দিবেন, তখন আপনার সময় কাটবেই না। লোনলি ফিল করবে, তখন লোনলি ফিল করবে, কারণ দেখবেন যত রিলেশন আপনি বিল্ড আপ করেছেন সব টক্সিক রিলেশন রূপ নিয়েছে, এবং সবার মধ্যে একটা কোনো না কোনো চাওয়া ছিল, কোনো না কোনো প্রত্যাশা ছিল, সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে বা মনের সাথে মিলিয়ে নেই। আপনি একটা সময় পরে দেখবেন রিলেশনগুলো, কিন্তু যেরকম রিলেশন ছোট থেকে তৈরি হয়েছে সেই রিলেশনে যদি একটু বেশি সময় দিতেন, যত্ন নিতেন, সেই সম্পর্কটা কিন্তু ভালো একটা গাছে পরিণত হতো, সেই গাছ থেকে ফল দিত। আমাদের মূল ব্যাপারটা হলো সন্তানকে সময় দিতে হবে, ভালোবাসতে হবে, এবং একটা সময় পরে এই সন্তানকে আপনি চাইলে পারবেন না। তো এখন আপনি জড়িয়ে ধরতে পারছেন, আর যত বড় হবে জড়িয়ে ধরার পরিমাণ কমে যাবে। সেটা মেয়ে গার্ডিয়ান মেয়েকে, ছেলে গার্ডিয়ান ছেলেকেই করেন, পারবেন না। তো আপনি ক্লাস 10-এ উঠলে আপনার মেয়েকে আপনি জড়িয়ে ধরতে পারবেন? আপনার ছেলেকে আপনি অ্যাজ এ ফাদার আপনি চাইলেও ওকে যে বলে বাবা একটা আসলে তো ছোটবেলা যেরকম জড়িয়ে ধরতেন, বুকের মধ্যে রাখতে, সেটা পারবেন না। সেই সুযোগ কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। তখন ফিল করবেন যে ছোট থাকতে, মানে যে আমাদের হাবিদা ম্যাডাম বলে যে স্যার আমার মনে হয় আমার বাচ্চাকে যদি মিনিয়েচার করে রাখতে পারতাম। আমার খুব ভালো লাগছে শব্দটা মিনিয়েচার, মানে যে বনসাই বলে না, ছোট করে রাখা বড় গাছের, সেই আমার বাচ্চাকে আমি ফিল করতে পারতাম বড় হয়ে যাচ্ছে, ওর আবেগগুলো আরো বড় মানুষের মতো ধাপে ধাপে যেটা হয়, এই ফিলিংসটা আসবে এক সময়। কেন এটা জরুরি? 6 থেকে 10 বছর বয়সে শিশুরা নিজের চিন্তা প্রকাশ করতে শেখে, নিজের গল্প বানায়, প্রশ্ন করে, নাটক করে, তারা খেলে, এবং তারা চায় বাবা মা মন নিয়ে তার কথা শুনে। 6 থেকে 10 বছর এই সময়টা ইম্পর্টেন্ট। আপনি যদি না শোনেন, যে ওর কথা শুনবে ও তার হয়ে যাবে। আমাদের
আবহাওয়া এমন একটা মানে পরিবেশগতভাবে আমরা এমন একটা জলবায়ুর মধ্যে আছি, 8-10 বছর বয়স থেকে কিন্তু আমাদের আবেগ তৈরি হয়ে যায়। আমি কোন আবেগের কথা বলছি আপনারা বুঝতে পেরেছি। এবং এর পরের স্টেপে গিয়ে আমি ওই গল্পটাতে আসবো। আমি এর গল্প অনেকবার বলেছি, অনেকভাবে বলেছি। এবার আমার নিজের চোখে দেখা গল্পগুলো, একজনের গল্প না, শত শত গল্প বলেছি। কারণ আমার এক সময় 700 স্টুডেন্ট 600 স্টুডেন্ট আমার ব্যাচে পড়তো। আমার রাজশাহী সকল স্কুলের স্টুডেন্টদের আচরণ, আমি এক একটা স্কুলের স্টুডেন্ট একরকম আচরণ আমি জানি এবং আমি ফিল করেছি তাদের সেই অভিজ্ঞতা থেকে বলছি যে বাচ্চাদের সময় না দিলে বাচ্চাদের আসলে আপনাকে নিজের মতো করে মনের মতো করে গড়ে তুলতে পারবেন না। এবার আমি গুরুত্বপূর্ণ এই বোধটা গড়ে তুলতে হবে। এই বোধটা কখন হবে যে আপনি যখন মনোযোগী হবেন বাচ্চার প্রতি, তখন এই বোধটা গড়ে তুলবে এবং আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে বাচ্চা। আর যে বাচ্চা যত আত্মবিশ্বাসী সে তত ভালো করবে, ক্যারিয়ার থেকে শুরু করে রিলেশন মেনটেন থেকে শুরু করে সব জায়গায়। কিছু হয় না, কিছু বাবা মা আমরা কিছু সন্তান থেকে আমরা বলি না যে বড় হয়েছে, ও কতই সুন্দর টেক কেয়ার করে, ও ঘর সামলায়, ওর বউকে সামলাচ্ছে, ওর বাবা মাকে সামলাচ্ছে, সবকিছু সামলাচ্ছে, কি সুন্দর লাগে দেখতে, কি সুন্দর লাগে শুনতে বলতে। তো ওরকম যেন আমার বাচ্চাটা হয় আমরা ফিল করি, কিন্তু আমরা রিলেশনে মনোযোগ না দিই আমরা এইটা হবে না। আচ্ছা, যদি উপেক্ষা করি তাহলে কি হয়, শিশুর মনে হয় যে আমার কথা কেউ শোনে না, তখন সে বিরক্তিকর আচরণ শুরু করে, যেমন কথা না শোনা, বিরক্ত করে জিদ ধরা, কখনো কখনো নিজেকে গুটিয়ে নেয়, আমি কিছু না, আমার কথা দাম নাই। তারপরে যেহেতু বয়স অধিকারে প্রবেশ করছে, আস্তে আস্তে আচরণটা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং শাইনেস চলে আসবে, কারণ কথার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আমরা অনেক সময় ছেলেদের এই গোপ তৈরি হয়, দাড়ি তৈরি হয়, ভয়েস চেঞ্জ হয়ে যায়, এটা নিয়ে ওরা হীনমন্যতায় ভোগে আর কি। মেয়েদের ক্ষেত্রেও শারীরিক গঠনের পরিবর্তন আসে, এটা নিয়ে তারা হীনমন্যতায় ভোগে। তারপরে কিছু প্রাকৃতিক কিছু পরিবর্তন হয় শরীরে, সেই পরিবর্তনগুলো নিয়েও কিন্তু আপনাদেরকে তাকে ভালোবেসে আদর করে যত্ন করে তাকে বোঝাইতে হবে। মানে ব্যাপারটা কি, মেয়েদের যে সমস্যা তৈরি হয়, ছেলেদের হাত ধরলে ছেলেদের সমস্যা তৈরি হয়, একই সাথে তৈরি হয়, কিন্তু বয়স বাড়ার সাথে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার করতে হবে তাদেরকে। ক্লিয়ার না করলে মানে আপনি ইন্টারনাল আপনি ক্লিয়ার করবেন, তা নাহলে স্কুল টিচার বা আদার্স বিষয় এত সুন্দর ক্লিয়ার করতে পারবেন না। তারপরে সেই বন্ডিংটা আপনাকে তৈরি করতে হবে বাচ্চাদের। বাস্তবিক উদাহরণ, রাহেনের বয়স 7 বছর, সে বাবার অফিস থেকে ফেরার অপেক্ষায় থাকে, বলে বাবা আজ একটা নতুন গল্প বলো না, বাবা আজকে একটা নতুন গল্প বলো না। বাবা বলে আরেকটু পরে বলছি। এই কথা বলার পরে বাবা কি করে, মোবাইলে ব্যস্ত হয়ে যায়। এটা কমন একটা সিমটমস আমাদের সোসাইটিতে। রায়হান দ্বিতীয়বার মতো বলে বাবা গল্প বলো না। বাবা কি করে, তুই বিরক্ত করিস না তো, এখানে যা তোর মতো তুই কাজ কর। তৃতীয়বারেও যখন কোনো সাড়া নেই তখন কি করে সেটা, পরদিন রায়হান স্কুল থেকে ফিরে এসে দরজা বন্ধ করে বসে থাকে এবং দরজা বন্ধ করে থাকে এবং বলে যে আমার কারো দরকার নেই। সে বলতে থাকে এই কথাগুলো আমরা সহজভাবে নিই, ফিল করি না আমরা, কারণ সে শিখেছে, অলরেডি শিখে ফেলেছে আমার কথা কেউ শোনে না, ভবিষ্যতে সে হয়তো আর কিছুই বলবে না। আস্তে আস্তে সে বলবে কাকে, পথে একটা আপনার মেয়ে থাকলে পথে একটা ছেলে তাকে বলছে তোমাকে আমার খুব পছন্দ, তোমার খুব ভালো লাগে, তোমার কথা আমার সবসময় মনে হয় এবং রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে। এই কয়েকটা কথাই যথেষ্ট তখন তাকে কনভিন্স করার জন্য, তাই নয় কি আপনি বলেন, এই যে তোমার কথা আমি সবসময় ভাবি, তোমার খুব ভালো লাগে এবং সবসময় তোমার কথা মনে পড়ে এবং তোমাকে আমি স্বপ্ন দেখি। তখন স্বাভাবিকভাবে সে ফিল করা শুরু করে যে আমার বাবা মা তো আমাকে দেখে না, আমার আবেগের কোনো গুরুত্ব নেই। সে কোন ছেলে কোন ক্যাটেগরি স্ট্যাটাসে পড়ে না আপনারা, আপনি সেটাও বুঝবেন না। স্ট্যাটাস দরকার নেই, তোর একদম দরকার কি, এখন মনোযোগ, ভালোবাসা, স্পর্শ, নিরাপত্তা, সেটা আপনি দিতে পারেন না এতদিন ধরে, সেটা কিন্তু এই সন্তানের দোষ না। তারপর চৌধুরী সাহেবের যে সিনেমা দেখেছি আমরা, যে
ওই ছেলের সাথে তোকে আমি কখনোই বিয়ে দেবো না, এই করবো সেই করবো না। মেয়ে কি করে, ঝাঁপিয়ে গিয়ে বালিশের উপর করে পুকুর করে কাঁদতে থাকে। সেই সময় কিন্তু এখন আর নাই, যে আপনার উপরে কথা না বললে, মুখের উত্তর না দিয়ে উপর হয়ে বালিশ বুকে নিয়ে কান্নাকাটি করবে, সেই সময় না। মুখের উপর কথা বলে দিবে, উল্টা পাল্টা আচরণ করবে। আমি সবসময় যেটা প্রেফার করি, সন্তান বড় হওয়ার সাথে সাথে অন্তত অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনি দরজার খিল খুলে ফেলবেন, ওর কোনো প্রাইভেসি থাকবে না। ঠিক আছে, যেন আপনি খুলে দেখতে পারেন কি করছে। দরজা খিল রাখবেন না। যদি ভাড়া বাসা হয়, খিলটা খুলে রেখে বলবেন আমি লাগাই দিব, না হলে এটার দাম নিয়ে দেবো। ঠিক আছে, এই বয়সে বাচ্চা বেশি ভুল করে, ওপরওয়ালা না করুক, সুইসাইডও করে ফেলতে পারে। আর বাসায় যদি কোনো স্মার্টফোন ইউজ করতে দিবে না, কমন একটা ল্যাপটপও না, ডেস্কটপ থাকতে পারে। ল্যাপটপ যদিও থাকে, বাইরে একটা ডেস্ক থাকবে, ওখানে বসে কাজ করবে, আপনার চোখের সামনে কাজ করে ওর মধ্যে চলে। ও যদি কিছু জানার দরকার, ওখানে সার্চ দিয়ে কাজ করে ভেতরে চলে যাবে, কিন্তু ভেতরে না, আলাদা কিছু না। ইন্টারনেটের আপনি বুঝতে পারছেন না যে ইউটিউবে আপনি ঢুকতে দিচ্ছেন উল্টা পাল্টা বিজ্ঞাপন। আমারই তো মনে হয় যে এতে কি আসে, কেন আসে, আমি তো এগুলো ক্লিক করি নাই, কেন আসে এগুলো। আর ওরা আর একবার যদি ক্লিক করে ফেলেন ভুল করে, তাহলে ওটাই আসতে থাকে, ওই বিজ্ঞাপন আসতে থাকবে। এখন আপনারা নিজ হাতে যদি এগুলো মেনে নিতে পারেন, আপনারা যদি মনে করেন যে এটা মানে এটা সব ঠিকঠাক হচ্ছে, তাহলে তো আসলে কিছু বলার থাকে না। আপনার করণীয় কি, যে দিনে হয়তো 15 থেকে 20 মিনিট শুধু মনোযোগ দিয়ে আমার সন্তানকে শোনা, তার বানানো গল্প শোনা, তার সঙ্গে হাসা, তার প্রশ্ন ভাবনাকে গুরুত্ব দেওয়া। আর শেষ কথা হলো, এই বয়সে মনোযোগ না পেলে শিশুর আত্মবিশ্বাস গড়ে ওঠে না। যতটুকু সময় পারে ঠিকঠাক শুনুন। আর শিশু তখনই বোঝে সে আপনার কাছে কতটা দাম, যখন সে দেখবে যে আপনি গুরুত্ব দিচ্ছেন না। তখন এটা হলো খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট, 11 থেকে 15 বছর। এই সময়টা লাইফের পিক আওয়ার, মানে টেক অফ, বিমান টেক অফে যায় না, টেক অফে যাওয়ার মূল সময় কিন্তু এইটা। টেক অফে যাওয়ার মূল সময় কিন্তু এই বয়সে। এই বয়সে 11 থেকে 15 বছর বয়সে বিশ্বাস, পরিচিতি, আত্মসম্মান হয়ে যাবে। এই বয়সে শিশুর মন চাহিদা কি, নিজের মতামত। এই বয়সের কথাই আমি বললাম, কিন্তু এই বয়সে এসে তখন ওর আস্তে আস্তে এঙ্গেজ বাড়ে, ফ্রেন্ড তৈরি হয়, এই হয় সেই হয়, তাই না কি? এই বয়সে শিশুর মূল চাহিদা কি, নিজের মতামত, চিন্তা প্রকাশের সুযোগ। আমি নিজের মানে আমি কে, এই প্রশ্ন উত্তর খোঁজে। ভুল করলে গালি নয়, বোঝানো আর সহানুভূতি চায়, মায়ের বা বাবার বিশ্বাস পেতে চায়, চাই তাকে গুরুত্ব দেওয়া হোক, এবং একজন মানুষ হিসেবে যেন তাকে মূল্যায়ন করা হয়, সঠিক মূল্যায়নটা করা হয়, এইটা সে চায়। আমরা যেটা করে থাকি এই বয়সটাতে, আমরা আমাদের কাছে ব্যস্ত হয়ে পড়ি। আচ্ছা, এই বয়সে শিশুর মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটা আমরা একটু বুঝি। যা এরা শুধু আবেগপ্রবণ হয়, কিন্তু যুক্তি সবসময় স্পষ্ট নয়। স্বাধীনতা চাই, আবার নিরাপত্তাও চাই, প্রশ্ন করে, প্রতিবাদ করে, পরীক্ষা করে। এসব আচরণ স্বাভাবিক বিকাশের একটা অংশ। কিন্তু বিভিন্নভাবে আপনাকে পরীক্ষা করবে, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, তার স্বাভাবিক বিকাশের অংশ। এগুলো নেগেটিভ ভাবে নেওয়া যাবে, সবগুলো হাসিমুখে পজিটিভলি ব্যাখ্যা করতে হবে। তো আপনি আপনার সন্তানকে পজিটিভলি ব্যাখ্যা করতে গেলে আপনাকে পজিটিভ হতে হবে। প্রশান্তি দিতে গেলে প্রশান্তি থাকা লাগবে আপনার মধ্যে। যার ক্ষেত্রে প্রশান্তি নাই, সে কখন আপনাকে প্রশান্তি দিতে পারবে না। যার ক্ষেত্রে অস্থিরতা আছে, সে শুধু অস্থিরতাই দিবে আপনাকে। গৌতম বুদ্ধের কথা আমরা সবাই জানি। গৌতম বুদ্ধের জন্মের আগে, জন্মের সময়, জন্মের পরে কুষ্টি বিচার করা হলো। বললো যে রাজামশাই, রাজ পরিবারে যে জ্যোতিষী এসে বললেন, রাজামশাই এই ছেলে সন্ন্যাস গ্রহণ করবে। তো রাজার জন্য একটা ভয়ঙ্কর একটা খবর, যে রাজার ছেলে রাজ্য না দেখে যদি সন্ন্যাস গ্রহণ করে, রাজ্য চালাবে। তো রাজা কি করলো, মানে 7 জায়গায় 7টা প্রাসাদ তৈরি করলো, 7-8টা প্রাসাদ তৈরি করলো। এক একটা সিজনে এক এক জায়গায় গেলে যেন এক এক রকম ফিল পাইছে। ঠিক আছে, সাপোজ পাহাড়ে একটা প্রাসাদ তৈরি করলো, পাহাড়ে
বৃষ্টির সময় যেন পাহাড়ে গেলে যেন আরো সুন্দর একটা পরিমাণ, বা শীতের আগের মুহূর্তে যে পাহাড়টা সুন্দর হয়, এরকম এক একটা এরকম ভাবেই তৈরি করেছে। তারপরে কি হলো প্রথমত, তারপরে যেটা হয় তখন আমরা নিশ্চয়ই দেখেছেন যে সুলতান সুলেমান হয়তো অনেকে দেখেছেন, বা আদার্স অনেকে নিশ্চয়ই দেখেছেন। ওই সময়টাতে রাজাদেরকে মনোরঞ্জনের জন্য অনেক ব্যবস্থা করে রাখা হতো, এবং শুধু গৌতম বুদ্ধের যাতে বৈষয়িক বিষয়ের প্রতি আকৃষ্ট হয় সেই কারণে যত ধরনের মানে মেয়ে, সুন্দর সুন্দর মেয়ে থেকে শুরু করে যত ধরনের তাকে প্রলোভনে রাখা যায় সব ব্যবস্থা আয়োজন ছিল। কিন্তু যখন সময় হলো গৌতম বুদ্ধ কি করলো, একটা মনে হলো আমি কে, খুঁজতে খুঁজতে সে বাইরে চলে গেল। তার তখন এগুলো কিচ্ছু মনে হলো না যে এগুলো প্রয়োজন আছে, সে সময় চলে গেল, সন্ন্যাস জীবন নিয়ে চলে গেল। এবং সে আমরা জানি অশ্বত্থ গাছের নিচে তিনি খুবই ধ্যান করে তখন উপলব্ধি করলো যে আমি কি সুন্দর পেল, যে প্রকার সন্ধান পেল। ফিরে আসার পরে তার বাবা তাকে বলেছিল যে রাজ্য গ্রহণ করতে, সেটা সে করবে। এত আয়েসি জীবন ছেড়ে সে কেন? জাস্ট প্রশান্তির জন্য, শান্তির জন্য। সম্পদ, অর্থ আপনাকে প্রশান্তি দিতে পারবে না। আমরা পণ্যদাসের তো শিকার, আমরা প্রোডাক্ট আমাদেরকে কন্ট্রোল করে। জামাটা কিনলে আমার মন খারাপ হয়, সোনাদার গহনাটা কিনলে আমার মন খারাপ হয়। আমি যেটা বলি যে হীরা, সোনা, এগুলো সংসার অশান্তি আনে অনেক সংসারে। যেটা সংসার অশান্তি আনে সেটা কি সংসার জন্য শুভকর না, আসলে শুভকর হয় না। তো আমার কথা হলো যে সন্তানের প্রশান্তি আনার জন্য আপনাকে প্রশান্ত থাকতে হবে। প্রশান্তি কিন্তু কিনতে পারবেন না আপনি, আরাম, আয়েশ, প্রশান্তি এগুলো ফিল করতে হবে আপনাকে নিজেকে। ফিল না করলে আপনি যদি না প্রশান্ত থাকেন, আপনার বাচ্চা প্রশান্তিতে থাকতে পারবেন। আপনি যদি উত্তেজিত থাকেন প্রতিনিয়ত, কতক্ষণ আপনি ব্যাপারটা হলো কতক্ষণ আপনি শান্ত থাকবেন। আমি এত চেষ্টা করি, এত আলফা লেভেলে থাকি, তারপরেও দুই একজন গার্ডেনের রিয়াক্ট করে ফেলেন। আমার মনে হয় কেন এই কথাটা বললাম না, আর একটু শান্ত থাকা উচিত। তো বলবেন একা কখনো ভালো থাকা যায় না। এই যে 5 দিন আপনাদের মনে হয় যে এই সেশনের পরে আবার একটা সেশন, 5 দিন 25 ঘন্টা, 5 দিনে 25 ঘন্টা কথা বলতে হবে একটা, বা আমার যেহেতু আমাকে আরো একটা প্রতিষ্ঠান সাপোর্ট দিবে। আমি কেন সিদ্ধান্ত নিয়েছি, আমার মনে হয়েছে আসলে একা ভালো থাকা সম্ভব না। আমি ভালো আছি, আমি এটা আবার ভুলে যাই। কিন্তু আমাদের আশেপাশে সকলকে নিয়েই ভালো থাকতে হবে। আপনার স্ট্রেসের কারণটা খুঁজে বের করে আপনি চাইলেই সেটাকে সমাধান করেন। লাইফ ইজ অ্যান আর্ট, হোল লাইফ ইজ অ্যান আর্ট। কিভাবে আপনি সেটাকে অতিবাহিত করবেন সেই ওয়েটা শিখতে হবে আপনাকে, না হলে কখনো প্রশান্তি পাবেন না। আপনি প্রশান্তি না পেলে আপনার দ্বারা কেউ যদি প্রশান্তিতে না থাকে, সেও দেখবেন একসময় প্রশান্তি খুঁজে আরেক জায়গায় চলে যাবে। প্রশান্তিটাই জীবনের মূল ব্যাপার। আপনি গাড়ি চাইলেন গাড়ি পেলেন, বাড়ি চাইলেন বাড়ি পেলেন, সব পেলেন, যা চাইলে সব পেলেন। আলটিমেট আপনার চাওয়াটা কি? একদম জীবনের সর্বোচ্চ শেষ চাওয়া হলো প্রশান্তি, সুখ। সেটা কি? তো এই সুখের জন্য সবকিছু, কিন্তু কোনো কিছু আপনাকে সুখ দিতে পারছে না, সেটা তো তাহলে আপনাকে সেইটাকে স্টপ করতে হবে। এবং আমরা আস্তে আস্তে উপলব্ধির মাত্রাটা বাড়াবো। আমরা যত বেশি চুপ থাকতে পারবো, যত বেশি শান্ত থাকতে পারবো, তত বেশি আমরা উপলব্ধি করতে পারবো। ক্ষুধা, একাকিত্ব, অন্ধকার, এই তিনটা জিনিস উপলব্ধি ক্ষমতা বাড়ে। আপনি এখন ক্ষুধার্ত থাকতে পারেন না, কখনোই ক্ষুধা এরকম হয় নাই যে আপনার হাজবেন্ডের উপর রাগ করে আপনি না খেয়ে বাপের বাড়ি চলে গেছেন, একাকিত্ব লনলি ফিল করেছেন, কখনো খাচ্ছেন না। আমাদের অন্ধকারেরও সুযোগ নাই এখন, এত বেশি লাইট রাশিয়াকে। আমি জানালা এত বন্ধ করি, ওর উপরে আবার একটা পর্দা, মোটা পর্দা কিনছি, তাও সেই আলো আসে কোথা থেকে যেন, আলো চলে আসে জানালা দিয়ে। অন্ধকার নাই তো আমাদের, উপলব্ধি করার ক্ষমতা নাই, মানে তৈরি হচ্ছে না আমাদের। ফিলিংস তৈরি হবে, একটা উপলব্ধি করার, সেটা বাচ্চার উপরে হোক, যার উপরে, প্রিয়জনের উপরে, বাবা মায়ের উপরে হতে পারে। এই উপলব্ধিটা বাড়াতে হবে। এই বয়সে শিশুর মস্তিষ্কে কিভাবে তৈরি হয়, আবেগপ্রবণ হয় এরা কিছু, কিন্তু যুক্তি সবসময় স্ট্রং হয়।
স্বাধীনতা চাই, আবার নিরাপত্তাও চাই। প্রশ্ন করে, প্রতিবাদ করে, পরীক্ষা করে এসব আচরণ আমরা এটা বলেছি। আমরা কি করি? আমরা শুধু বলছি রেজাল্ট কি, শাস্তি কেন পাবি না, রেজাল্ট খারাপ করছিস, আজকে তোর ভাত নাই, আজকে এই নাই, আজকে পেট কিনে খাওয়াচ্ছে, তারপর মানে ড্রিঙ্কস এটা সেটা যা খাবার খাওয়াচ্ছেন বাচ্চাকে, সেটা ঠিক আছে। তারপরে আমার বলছেন এই বিষ দিব না। একটা জীবনের একটা সুন্দর সিদ্ধান্ত নিতে চেয়েছেন। প্রথম তখন মনে হয়েছে যে বাচ্চা যে এটা কেন করছে, আমার বাবা মা আমাকে এটা দিবে না, এটা দিবে না, আমাকে পানিশমেন্ট দিচ্ছে, এটা সেটা। তো যাই হোক, অমুকের মতো হওয়া, এরকম ধরনের অনেক তুলনা, অবহেলা, নিষেধাজ্ঞা আমরা দিই। তাহলে আসলে একটা সময় পরে সে কি হয়, চুপ হয়ে যায়, প্রতিবাদী হয়, কখনো কখনো পরিবার থেকে দূরে সরে যায়, কখনো কখনো পৃথিবী থেকেও সরে যায়। ছোট ছোট কিছু কারণ, ছোট্ট কিছু কারণ, কোনো কারণ নেই, আবেগ, তার অনুভূতিটা, তার মনে হয়েছে বেঁচে থেকে কি লাভ। মাঝে মাঝে আপনারা যেরকম মনে হয় মনে হচ্ছে যেতেই হবে, বেঁচে থেকে কি লাভ। ধর্মীয় নিষেধাজ্ঞা না থাকলে কতজন মানুষ সুইসাইড করতো, যদি এটা মানে কি লাভ এই যন্ত্রণা ভোগ করা। মানে যদি এই যে নিষেধাজ্ঞা না দিত, আত্মহত্যা করলে পরকালে গিয়ে নরক ভোগ হতো, এটা যদি এই কন্ডিশন না থাকলে অনেক মানুষ সুইসাইড করতো। এবং বাংলাদেশের সাথে সুইসাইড করে এলাকার মানুষ জানেন তো, ঝিনাইদহের মানুষ, এই যে পাশে ঝিনাইদহ। তো আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, আরে দোস্ত তোর এলাকার মানুষ এত বেশি সুইসাইড করে, বলতো এটা তুই বল ফিলিংসটা, তোর ফিলিংসটা কি। আমার এরকম খুব শান্তপ্রিয়, যে অশান্তিতে থাকে, যখন অশান্তিতে পড়ে তার মনে হয় এই অশান্তিতে থেকে কি লাভ, এগুলো তো মারাই যেতে হবে দুদিন পরে, আগেই চলে যায়। এই ফিলিংস, মানে ফিলিংস এর কি অবস্থা আসলেই তো, এটা তো মানে উড়িয়ে দেওয়া যায় না, তাদের ফিলিংস এর কথা উড়িয়ে দেওয়া যায় না। আমি মরেই তো যাবো, এত যন্ত্রণা ভোগ করে দিতে হবে না। গ্রামীণ ফোন থেকে ঋণ নিয়েছে, লোন নিয়েছে, এরকম ক্ষুদ্র ঋণের জন্য অধিকাংশ পরিবারের এই সমস্যা হয়। গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্র্যাক থেকে লোন নিয়েছে, এইবার ঋণের কিস্তির জ্বালা, এটা কি জ্বালা। শুনেন, ঋণ নেওয়ার পরে সেই টাকাটা গুরুত্বপূর্ণ মনে হয় না, সেই টাকাটা দ্রুত খরচ করতে ইচ্ছা হয়। ঋণের টাকা দ্রুত খরচ হয়ে যায়। গ্রামের মানুষ ঋণ নিয়ে ওইটা কোনো কাজে লাগে না। ওরা ওইটা ওই যে পথে আসে, যেভাবে আসছে ওইভাবে দেয়, এইটা সেটা করে শেষ টাকা। ওই দিন নোট পরিশোধ করতে না পেরে অনেকে সুইসাইড করে। আচ্ছা, বাস্তব উদাহরণ, সাবিহা ক্লাস 8-এ পড়ে, ছবি আঁকতে ভালোবাসে। একদিন বললো আমি একটা আর্ট কোর্স করতে চাই, মা রেখে বললে ছবি এঁকে কি হবে, আগে রেজাল্ট ঠিক কর। সাবিহা আর কিছু বললো না। 3 দিন সে চুপ হয়ে গেল, কারোর সঙ্গে কথা বলে না, এবং সে বোঝাতে চেয়েছিল আমি কিছু হতে চাই, কিন্তু মা সেই বার্তাটি বুঝতে পারে না, শুনতে পারে। মায়ের যেটা মনে হয়েছে যে রেজাল্টই সব, কিন্তু রেজাল্ট জীবনের সব নয়। সেটা আমরা পরে আর একটু ডিটেলস আলোচনা করবো। আপনার করণীয় কি, তার কথাগুলো আসলে শোনা, আসলে কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করা। আর কিছু বললে সঙ্গে সঙ্গে না কেটে দিয়ে বলুন তুই কেন এটা করতে চাস, বলতে শুনি, কি হতে চাস, কি হবে, তারপর কি হবে, তারপর কি হবে, প্রশ্ন করতে থাকে। প্রশ্ন আপনি জানেন ও 2 দিন পরে শিখবেন, তারপর প্রশ্ন করতে থাকে। তার ভুল হলে শাস্তির আগে কারণটা জেনে বোঝা, তার পছন্দকে একেবারে নাকচ না করে দিয়ে বিকল্প দেব। দেখেন, তো খুব মজা করে বলি যে হাজব্যান্ড যারা আছে, তো এখন স্ত্রীরা যদি কিছু চায়, আমি আসলে বিভিন্ন জায়গায় আমি একজন মোটিভেশন স্পিকার, স্পিচ দিই কন্টাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো আমি বলি যে ছেলেদের বউকে ম্যানেজ করা খুবই সহজ, এখন কিছু চাইলেও আপনার কাছে শুরুতে না বলা যাবে, শুরুতে কি বলবে, হ্যাঁ হ্যাঁ এটা কি করবো। এখন ঠিক আছে, একটা সোনার গহনা দরকার, পকেটে টাকা নেই, তারপরে বলতে হবে সোনার কাজে লাগবে, এটা তোমার নতুন বিয়ে করছে, হ্যাঁ 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 কবে যাবো, অমুক দিন যাবো, ঠিক আছে। তো অমুক দিন খুব প্রফুল্ল থাকবে, কিন্তু সোনার গহনা কিনবো, কিনে দিব, টাকা নাই পকেটে, তখন সমস্যা নাই। কি করতে হবে, আগের দিন রাত্রে বলতে হবে ঠিক আছে আমি তো টাকা ম্যানেজ করতে চেয়েছিলাম, ওদের কাছে চেয়েছি, কালকে দিতে চেয়েছি, কালকে কিন্তু আমরা যাচ্ছি, কিন্তু সোনার গহনা কিনতে। বউ নিজেই বলবে আসলে বেচারি অনেক চেষ্টা করেছে,
টাকা যদি ম্যানেজ না হয়, ও নিজেই বলবে ঠিক আছে তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর পরে কিনবে, দেখবেন নিজেই বলবে। তার আবেগ যে মুহূর্ত থাকে ওই মুহূর্তে না বলা যায় না, না বলা উচিত না। বাচ্চাদের ক্ষেত্রে শুরুতেই সাথে সাথে না বলবে, শুনবে কথাটা, শোনার পরে বুঝিয়ে বলবে এটা অন্যভাবে করা যায়, এটা আমরা আরো অন্যভাবে চিন্তা করতে পারি, অন্য কিভাবে চিন্তা করতে পারি। তার মানে কি অন্যভাবে চিন্তা করতে পারি মানে কি, তুমি যেটা চিন্তা করছো সেটা সঠিক না, তাই না, এই কাজটা করা যাবে না, তো এটা এই কাজটা করা যাবে না মানে কি এই কাজটা না করে অন্য কাজ করলে ভালো হয়, তাই না? তাহলে এই কাজটা কি আরো অন্যভাবে করা যায়, একটু চিন্তা করতে পারবো কিভাবে করা যায়। আর্ট শেখার কথা, আর্ট আরো অন্য কিভাবে শেখা যায়। একদিন যেটা করেন যে আমি ঠিক আছে আমি তোমাকে আর্ট শেখাবো প্রতিদিন, প্রথম দিকে আমি একটু থেকে চেষ্টা করি। কি করবেন, আপনি হয়তো বা আপনার মোবাইলটাতে ইউটিউবে সার্চ দেবেন একটা আর্ট দিয়ে, সামনাসামনি বসে দুজন মিলে আর্ট করবেন, সময় দিতে। আমি যে ক্রাফটের দিতাম আগে, ক্রাফটটা কেন দিতাম, দুজন মিলে কাজ করে বন্ডিং তৈরি হয়, বাবা মা এবং বাচ্চা, সময় দেওয়া। আমরা যে কাজগুলো করি আসলে বিশ্বাস করেন না করেন, আমরা অনেক পরিকল্পনা করে কাজ করি। এই বিষয় নিয়ে আমাকে একটা থিসিস করতে হয়। আমি যেমন রিসেন্টলি কারিকুলাম নিয়ে থিসিস করতেছি, ওয়ার্ল্ডের কারিকুলাম, বেস্ট কারিকুলাম নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, ইউকে, তিনটা। এর মধ্যে সবচেয়ে বেস্ট সায়েন্স পড়ানো হয় নিউজিল্যান্ডের সায়েন্স, বেস্ট ম্যাথ পড়ানো হয় সিঙ্গাপুরের ম্যাথ। এরকম ভাবে আমরা নেক্সট ইয়ারে এইগুলো আমরা আনতেছি আর কি, আমরা আমাদের স্কুলে। আমরা একটু হিউজ পড়াশোনা, আসলে পড়াশোনা শেষ নেই, আমার মনে হচ্ছে আমার পড়াশোনা করার জন্য বাইরে যাওয়া উচিত। আমাদের দেশে পড়াশোনা নাই, সত্যি নাই। এই যে টিচাররা কি করে, ইউনিভার্সিটি টিচাররা ফ্ল্যাট ব্যবসা নিয়ে ব্যস্ত, জমির ব্যবসা নিয়ে ব্যস্ত। আমার কতগুলো টিচার আছে ফ্ল্যাট বিকে, আমাকে একদিন ডাকছে, আমি বললাম কি না কি কারণে ডাকছে, জমি আমার অমুক জায়গায় এই যে তালেমানের ওখানে আমার ফ্ল্যাট আছে দুইটা, তুমি দেখো তো তোমার গার্ডিয়ান গার্ডিয়ান অনেক আছে, একটা ফ্ল্যাট বিক্রি করে দাও। তাকেই আছে কি ব্যাপার, ফ্ল্যাট বিক্রি করার জন্য ডাকছে। যাই হোক, আসলে আমাদের করণীয়টা হলো সে যেটা বলতে চাচ্ছি সেটা আমরা শোনা, এবং শেষ কথা যেটা 11 থেকে 15 বছর বয়সে সন্তানদের আত্মপরিচয় যেন গড়ে ওঠে, এটা আমরা গুরুত্ব দিব। এই সময় আমরা যদি বিশ্বাস না দিই তাহলে তারা অন্য কোথাও সেই জায়গা খুঁজে নেয়, যেটা আমি আগে আলোচনা করেছি। 11 থেকে 15 বছর বয়স, এই বয়সে যদি আপনি তাকে আশ্বস্ত না করতে পারেন, ওই পথে ঘাটে দাঁড়িয়ে থাকে যে ছেলেটা, সেই ছেলেটা আপনার মেয়েকে বলবে তোমার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস ও দাঁড়িয়ে থাকতে পছন্দ করে। ও হয়তো ওই জায়গায় কোনো কাজ আছে ও দাঁড়িয়ে থাকে, আর ওই সময়টা একটু ও 10 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকে, ও মনে করে যে আমার জন্য দাঁড়িয়ে আছে, আসলে ও আছে আর একটা কাজে। তো যদি এটা মানে রথ দেখতে গিয়ে যদি কলা বেচা যায় তাহলে সেটা লস তো কিছু না। তারপরে বাচ্চাটা মনে হয় যে হ্যাঁ আমার বাবা মা তো আমার কথা শুনি নাই, ওই ছেলেটা মনে হয় শুনতো, ও আমার কথা শুনে ও আমার বিশ্বাসের জায়গা তৈরি হয়, সেটাকে রিলেশনে যায়। তারপরে আমি যেটা বলি প্রথমে ডোপামিন হরমোন, ডোপামিন হলো ভালো লাগার হরমোন। লাভ এট ফার্স্ট সাইট হয় না, অনেক কিছুতে লাভ এট ফার্স্ট সাইট হয়, সব কিছুতে প্রকাশ করা যায় না। লাভ এট ফার্স্ট সাইট একটা শুধু মানুষ দিকে লাভ এট ফার্স্ট সাইট হয়, একটা প্রোডাক্ট দেখেও লাভ এট ফার্স্ট সাইট হয়। যেমন আমার এই ঘড়িটা যখন আমি নতুন দেখেছি লাভ এট ফার্স্ট সাইট হয়েছে, তাই আমার হাতে এখন এটা দেখে, এটা আরো অনেকে দেখেছি, তার সাথে লাভ এট ফার্স্ট সাইট হয় না। আমার হয়েছে বলে আমি এটা কিনেছি, হয়তো এই শার্টটাও যখন আমি কিনতে গেছি লাভ এট ফার্স্ট সাইট হয়ে যাবো সেটা, এই শার্ট আরো অনেকে দেখে আসছে, সে কিনে, তার সাথে ওটা তৈরি হয়নি। ডোপামিন হরমোন ক্ষরণ যখন হয় তখন লাভ এট ফার্স্ট সাইট হয়, অর্থাৎ প্রথম দর্শনের প্রেম, প্রথম দর্শনের ভালো লাগে, অনেক কিছুই হয়। তো একটা কথা হলো যে ওই প্রথম দর্শনের প্রেম অন্যের সাথে হওয়ার আগে আপনাকে ফেলতে হবে আপনার সাথে। আমার তো মা মারা গেছে অনেক ছোট, আমি ফিল করতে পারি 5 বছর বয়সে মা মারা গেছে। আমার লাইফের সবচেয়ে কৌতূহলের জায়গাটা ওখানে, যে আমার ফ্রেন্ডের মা যখন আমার ফ্রেন্ডকে আদর করতো, ভালোবাসতো, আমি ফিল করতাম। প্রথম দিকে কষ্ট হতো, পরে আমি ভাবলাম যে এটা তো হয়ে আছে, এই কষ্টটা দূর করা। সেটা হলো আমি চোখ বন্ধ করে ফিল করতো, ওটা আমি ওই জায়গায় জাস্ট ফিলিংস এর বিষয়, আমার মাথায় হাত তুলে গেছে। সো মানে মা না থাকলে যে কতটা কষ্ট সেটা আমি ফিল করেছি, বুঝেছি, এবং আমি নিজের দিয়ে বুঝি যে আমার মানে লাইফে অনেকটা সময় গেছে এরকম যে জাস্ট আমি বলি নাই, কারোর সাথে চুপ হয়ে গেছে। যেরকম হয়েছে
সকালবেলা উঠে আমাকে ছেলে স্কুলে আগে আমাকে একটা প্রাইভেট পড়তে হয়, তো রান্নাটা করে দিবে কে? রান্না করার কেউ নাই। তো এমন হয়েছে যে টানা 4-5 বছর এইটা করছে। আতপ চালের ভাত আমি পানি দিয়ে রেখে দিতাম, সকালবেলা ওই ভাত পানটা খুলে থাকে না আসলে, ওটাতে চাপ দিলে অন্যদের কিছুই থাকে না, আতপ চালের পানটা হয় না আসলে, মানে একদম নরম হয়ে যায়। ওইটা আমি খেয়ে চলে যেতাম। চলে যাওয়ার পরে যখন আমি আসতাম, আমার 10টা থেকে ক্লাস 4টা পর্যন্ত, 5টার সময় এসে দেখি যে খাবার রান্না করেছিল সেটা নষ্ট হয়ে গেছে। সো তরকারি নষ্ট, ভাতও গন্ধ হয়ে গেছে, সেটাকে আবার ধুয়ে আবার লবণ দিয়ে খেয়েছে। আমার কোনো অভিযোগ কাউকে বলি না, বাবাও জানে না আমি এই কাজ করি। আমার চাচি ছিল, চাচি কোনো কারণে আমার মন খারাপ হতো, বিরক্ত হতো, আমার মনে হতো যে ঠিক আছে বলবো। 6 থেকে 10 পর্যন্ত আমি মনে পড়ে এই সময়টা আমার আবেগ কেমন ছিল যে আমি কাউকে আমার কথা বলবো না, চুপ থাকবো, সাইলেন্ট ছিল, কাউকে আমার কষ্টের কথা বলবো। তো একটা সময় কি হলো আর সহ্য করতে পারি, আমি মানে কি বললাম যে মামার বাড়ি চলে গেলাম পড়াশোনা, ওখান থেকে এসএসসি পরীক্ষা দিলাম, আবার বাসায় ফিরে আসলাম। এই যে ব্যাপারটা আসলে এই সময়টা বলা যায় না, যদিও আমার শাস্তিটা একটু অন্যরকম, আমি কাউকে শাস্তি দিই অন্যরকম ভাবে। আমি সেই চাচিকে এমন ভাবে রেখেছি যে তার সকল দায়িত্ব আমার, বাড়ি করে দেওয়া থেকে শুরু করে সবকিছু, প্রতি মাসে খাইয়া দেওয়া থেকে শুরু করে, সে আমাকে যত কষ্ট দিয়েছে আমি তাকে ততটা শান্তিতে রাখার চেষ্টা করছি। কিন্তু আমি কত কথা কম করি, সেই কষ্টটা আমার তো আছেই, সেই সাইলেন্ট আমি এখনো থাকি, আমি কথা কম বলি, কথা বলি না, কিন্তু আমি তাদের কোনো কষ্ট দিই না, অভাবে রাখি না। তার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব কিছু। আমার শাস্তিটা ভয়ঙ্কর, সে আমি জানি সে কষ্ট পায়, সে আমি কম কথা বলি, কিন্তু আমি তার সাথে বেশি কষ্ট পেয়ে আসছি। আমার এখন সেই আস্থাটা নাই, সেই বিশ্বাসের জায়গাটা নাই যে আমি তাকে কিছু শেয়ার করতে পারবো। ঠিক আছে, ব্যাপারটা হলো আপনার সন্তান যদি আপনার সাথে এরকম একটা আবেগী সম্পর্ক তৈরি হয়ে যায়, তার বিয়ে হয়ে গেল, আপনার সাথে রিলেশন নাই, এরকম আছে না আমাদের বাবা মার সাথে বিয়ে হয়ে গেছে কিন্তু সম্পর্ক ঠিক নাই, সেই জায়গাটা রাখে আমি ফিল করতে পারি। আমার বাসায় যেতে ইচ্ছে হয়, বাসায় যাই না, আমার বাসায় কিন্তু আমার বাবার জন্য আমি বাসা তৈরি করার আগে না আমার বাবার জন্য বাসায় আমার একটা সময় যদি কোনো 700 স্টুডেন্ট মানে পার মান্থ 6 থেকে 7 লাখ টাকা ইনকাম। তো এটা আমি করেছি এক সময় ইনকাম, যদিও এটা পুরোটা একটা সময় পরে আমি স্কুলে আমি ইনভেস্ট করছি, কিন্তু আমি এসব করেছি, আমি ফিল করেছি প্যান্টিং এর জায়গাটা যদি ঠিক না করতে পারেন আপনারা, আপনার সন্তানের ইচ্ছা হবে আপনার কাছে আসতে, কিন্তু আসতে চাইবে না, ভরসার জায়গাটা পাবে না, মনে হবে যে কি করবো, আমরা তো শান্তি চাই। তো শান্তি যদি না পায় ওই জায়গায় গিয়ে, তো এখন যদি চেঞ্জ না হতে পারে, কথা না শোনেন, তাহলে হবে কি যে বাচ্চাকে হারিয়ে গেল সারা জীবনের জন্য। এবার আসি শিশু মস্তিষ্কের 90% পরীক্ষা হবে 5 বছরের মধ্যে। এই বয়সে স্পর্শ, ভালোবাসা, কথা বলা, চোখে চোখে রাখা, গল্প শোনানো, এগুলোকে ব্রেইনের কাঠামো তৈরি করে। যদি অবহেলা হয়, শাস্তি হয়, শেখার ক্ষমতা কমে যায়। উদাহরণ, একটি শিশুর মা তিনি 2 ঘন্টা গল্প বলে এবং সে দ্রুত কথা বলতে শেখে। আরেক শিশু বলা হয় চুপ করে থাকো, বেশি কথা বলো কেন, অনেক বেশি কথা বলো, এরকম বলি না আমরা মাঝে মাঝে, আত্মবিশ্বাস হারিয়ে গেছে। আচ্ছা, এবার আমরা বলবো যে শাস্তি নয়, বোঝানো শেখায়, বোঝানো শেখায়, শাস্তি দিলে শিখবে না, যদি বুঝিয়ে বুঝিয়ে বলে সে শিখবে। শিশুর ব্রেন ভয় পেলে রক্ষা করার জন্য ফাইট অথবা ফ্লাইট মোডে চলে যাবে। ফাইট মানে কি আপনার সাথে বিতর্ক থাকবে, আর ফ্লাইট মোড মানে চুপ থাকবে। ফাইট বা ফ্লাইট মোড আমরা বলছি, শিশুকে যদি আপনি অনেক বেশি কষ্ট দেন বা কথা না শোনেন, তাহলে সে ফাইট মোডে চলে যায়, মানে আপনার সাথে ব্যক্তিগত তার সাথে ঝগড়া হবে। অথবা ফ্লাইট মোড মানে কি, মোবাইলের ফ্লাইট মোড মানে কি, বন্ধ হয়ে বন্ধ করে রাখেন আপনার ফ্লাইট মোডে চুপ শুনে। এইবার তখন তারা শেখে না, শুধু এড়াতে শেখে, এড়িয়ে যায়, যাই বলে এড়িয়ে যায়, যাই বলে এড়িয়ে যায়। তখন আপনার মনে হবে আমি খুব যন্ত্রণাগ্রস্ত, আমার সন্তান কথা শোনে না, এইভাবে। এইটাই তো আমাদের কারণ, এটাই তো আমাদের। কিন্তু এর কারণটা কি? সন্তান কথা শুনে না, চুপ থাকে, ফাইট মোডে চলে গেছে, তো ফ্লাইট মোডে চলে গেছে। কারণটা কি? কারণ কিন্তু আসলে আমরাই, বাবা মায়েরা। মা রেগে বললেন তুই কিছুই পারিস না, বাচ্চা মনে কিছু করে থাকে। আর মা যদি বলে তুই এটা শিখিস নি, আয় আমি শিখিয়ে দিই, বাচ্চা চেষ্টা করে।
বাঁচতে চেষ্টা করতে থাকি শুধু। এটা অনেক কিছু মিলে যায়, অনেক কিছু আপনার আমাদের লাইফের কথাই এখানে আসে, মানে আমরা এই কথা আপনি কোরিলেট করবেন, প্রতিটা সময়ের ঘটনা আপনার সাথে মিলে যায়। এবং প্রশংসা করলে ব্রেইন শেখে আনন্দে। আপনি যা বললেন, আপনি যখন বললেন যে তুমি বেরোচ্ছো, শিশুর ব্রেইনে এই যে ডোপামিন নামে একটা হরমোন হয়, এটি শেখা, মনোযোগ, আত্মবিশ্বাস তৈরি করে। শিশু অনুভব করে আমি পারি। উদাহরণ কি, একজন শিক্ষক বললেন যে তুমি পারবে না, তুমি স্লো, ছাত্র ভয়ে চুপ করে থাকে। আরেকজন শিক্ষক বলে একটু চেষ্টা করে, আমি পাশে আছি, সেই ছাত্র শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ছাত্র হয়। এবং এরকম অনেক উদাহরণ আছে যে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি জীবনের সত্য গল্প করে ক্লাসে বসে আছে, ক্লাস 5-এর ক্লাস হচ্ছে, এবং টিচার বোর্ডে আঁকিয়ে বুঝাই দিচ্ছেন যে পাখি ওড়ে কিভাবে, পাখি ওড়ার সময় পাখির ডানা কিভাবে কাজ করে, সায়েন্স, ওরা সায়েন্স বোঝাচ্ছে। ক্লাসরুমে স্টুডেন্টরা বুঝতে পারছে না, তো অনেক চেষ্টা করছে বোঝানো, বুঝতে পারছে। টিচার বলল যে ঠিক আছে, আমাদের তোমরা বিকালে আমি একটা ক্লাস নেবো, প্র্যাকটিক্যাল ক্লাস, তুমি সমুদ্রের পাড়ে চলে আসো। সমুদ্রের পাশে গাছটি ওড়ে, সমুদ্রের প্র্যাকটিক্যালি গাছটি যখন হচ্ছে, ওই ওড়ার সাথে সাথে সায়েন্সটা তাকে বোঝানোর চেষ্টা করে। তারা সবাই খুব চমৎকারভাবে বুঝলো, এবং বোঝার পরে এপিজে আবুল কালাম আজাদের মনে তখন প্রশ্ন জাগবে যে স্যার, এই ওড়ার সায়েন্স নিয়ে পড়তে গেলে কি করতে হবে? আমি উঠতে চাই, পাইলট হতে চাই। এপিজে আবুল কালাম স্যার বলল যে তুমি আগে এসএসসি পাস করো, এইচএসসি পাস করো, তারপরে সায়েন্স নিয়ে পাস করবে, তারপরে ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পাবা, প্রসেসগুলো বলে দিয়েছে। শিব সুব্রাম নায়ার আর যদি না থাকতো তাহলে এপিজে আবুল কালাম আজাদ তৈরি হতো না ভারতে। এপিজে আবুল কালাম আজাদ মুসলিম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। ভারতের এমন কোন হিন্দু নেই যে তাকে অস্বীকার করবে বা তাকে খারাপ কথা বলবে। ভারত তো একটা হিন্দুত্ববাদী দেশ। ভারতের এমন কোন হিন্দু নাই যে হিন্দু এপিজে আবুল কালাম আজাদের একটা দোষ ধরবে, ত্রুটি। সে একটা ব্রিফকেস নিয়ে ঢুকছিল, ছোট্ট একটা ব্রিফকেস, ওই ব্রিফকেস নিয়ে বের হয়েছিল রাষ্ট্রপতি বারবার। সে বিয়ে করে নেয় লাইফে, এবং তাকে বলে যে আমরা তেরে নাম সিনেমা দেখছিলাম, তেরে নাম সিনেমার চুলের স্টাইলটা এপিজে আবুল কালামের স্টাইল। এপিজে আবুল কালাম আজাদ পরীক্ষা দিয়েছে পাইলট হওয়ার জন্য, 9 জন নিবে, 8 জন নিবে, 9ম হয়েছে, অর্থাৎ সে পাইলট হতে পারে না। দেখেন লাইফটা কেমন। তারপর যেটা হয়েছে যে মানে একটা কোম্পানিতে, মানে ওইটার প্রাইভেটলি একটা প্র্যাকটিস করে বা প্রাইভেটলি পড়াশোনা করে সে কি করলো, সে চেয়েছিল পাইলট হতে, পরবর্তীতে মিসাইল তৈরি করলো, মানে বড় বড় মিসাইল, মানে ভারত যে আছে বলে যে মিসাইলের শক্তিশালী, এটা মিসাইল ম্যান খ্যাত এপিজে আবুল কালাম, এবং বড় প্লেন তৈরি করলো, এইটা করলো, ওইটা করলো, সে দারুণ কিছু কাজ করে গেছে। তো আসলে একজন টিচার যদি শিব সুব্রাম নায়ের মতো হয়, তাহলে ছাত্ররা কি করবে, শিখবে কিছু। আমাদের এখানে একটা এনভায়রনমেন্ট আছে, দেখবেন যে বাচ্চাদের সাথে আমাদের একটা গুড রিলেশন আছে। ল্যাব পড়ার দরকার নেই, বাচ্চাকে কিউরিসিটি ঢুকাই দেয়। ওর মূল পড়াশোনা তো শুরু হবে অনার্স থেকে বা এসএসসির পর থেকে। এসএসসি ইন্টার রেজাল্ট কাজে লাগবে অনার্সে ভর্তির জন্য, অনার্স মাস্টার্সের রেজাল্ট করার কাজে লাগবে, অ্যাপ্লাই করার জন্য, চাকরি পাওয়ার জন্য রেজাল্ট কাজে লাগে। চাকরি পাওয়ার জন্য রেজাল্ট কাজে লাগে। রেজাল্ট কখন দেখবে? রেজাল্ট দেখবে হলো আপনার প্রিলিতে টিকতে হবে, রিটেনে টিকতে হবে, ভাইভাতে রেজাল্ট দেখবে, তার আগে রেজাল্ট দেখবে না। প্রিলি রিটেন ভালো হয়েছে, ভাইভাও ভালো হয়েছে, রেজাল্ট দেখবেই না, আপনার চাকরি কনফার্ম। স্কিল ডেভেলপ করুন, রেজাল্টের পেছনে শোনা যাবে। বাচ্চাকে তৈরি করে, মানবিক মানুষ করে, শুদ্ধাচারী করে, শিষ্টাচারী করে। আমরা রিসেন্টলি বলছি, দেখবেন যে দেখেন আমরা বলছি ভালো ভাবুন, ভালো থাকুন। বাচ্চারা বাসায় গিয়ে হয়তো বলছে আসসালামু আলাইকুম, ভালো ভাবুন, ভালো থাকুন। আপনি ফিল করতে পারছেন এই শব্দটা কতটা গুরুত্ব বহন করে? আপনি মা হিসেবে আপনি যখন মন খারাপ হবে, ও যদি সালাম দিয়ে আপনাকে বলে আসসালামু আলাইকুম, ভালো ভাবুন, ভালো থাকুন, আপনার মন খারাপ চলে যাবে যে আপনার সন্তান আপনাকে বলছে ভালো ভাবতে।
ছোট ছোট প্র্যাকটিস লাইফটাকে বদলে দিতে পারে। ছোট্ট একটা চিন্তা লাইফটাকে বদলে দিতে পারে। ছোট্ট একটা মানুষ আর বড় হওয়ার পরে পৃথিবীটাকে বদলে দেওয়ার জন্য অনেক মানুষের দরকার নেই তো। পৃথিবী বদলের জন্য অনেক মানুষের দরকার আছে, অনেক মানুষের দরকার নাই তো। গুটি কয়েকটা মানুষ পৃথিবী চেঞ্জ করো, সেই গুটি কয়েকটা সন্তান আমাদের এখান থেকে তৈরি হোক। এবং আমাদের সন্তানদের সৃষ্টিটা স্যারের কাছে কয়েকদিন আগে ইয়া থেকে আসছে একদম আমাদেরই ক্লাস 1 এর একটা বাচ্চা বিশ্ববিদ্যালয় স্কুলে ভর্তি করাইছে, মানে ক্লাস 1 থেকে নার্সারি থেকে পড়ে অনেক ভর্তি হয়েছে। তো মা বলছিল যে স্যার শেখ রাশিদ মডেল স্কুলের ওই ক্লাসে সবচেয়ে শিষ্টাচারী বাচ্চা আমার বাচ্চা, কথায় বলে সবকিছু, পড়াশোনায় বলে সবকিছু। এবং ওকে দেখে গার্ডিয়ান আমাকে বলে যে কিভাবে শিখিয়েছেন, কিভাবে, এটা হয় না অনেক সময়। তো বলছে যে আমি তো স্কুলে দিয়েছি, স্কুল থেকে অনেক জিনিস শিখেছি। উনি যখন এসে স্বীকার করলো একটু তো পরিবর্তন করতে পারছে, আমি জানি পুরোটা পরিবর্তন করতে করার জন্য আপনাদের হেল্প লাগবে, সেজন্য আমাদের আয়োজন। একটু হলেও তো পরিবর্তন হয়েছে আমার বাচ্চা, সেটা দেখবেন যে তফাৎ করতে পারবে। অন্ধকার না থাকলে আলোর মূল্য বুঝবেন না। আমার এক স্কুল ছিল, অন্য স্কুলে যাবেন, যাওয়ার পর এনভায়রনমেন্ট দেখে বুঝবেন যে আমার স্কুলের এনভায়রনমেন্টটা কেমন ছিল। অসুখ না হলে সুস্থতার মূল্য বোঝা যায়। আপনি অসুখে না পড়লে সুস্থতার মূল্য বুঝবেন। তো অ্যাজ এ প্যারেন্টস আমি চাই আমার বাচ্চা ভালো করছে সেটা না, আপনি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে যে জায়গায় বসবেন সেই জায়গা থেকে যেন আপনাকে আপনাদের জন্য ছোট করে চা, আমরা কয়জন ভালো মানুষ তৈরি করতে পারছি। আগে আমার সন্তানকে ভালো মানুষ তৈরি করি, তারপর অন্যকে তৈরি করবো, আমরাই তৈরি করবো। আপনার পাশে বসিয়ে যেন আরেকটা ভাবি বুঝতে পারে এই ভাবি কিছু জানে, ওনার মতো হতে হবে। কথা বলবেন হৃদয় দিয়ে, কথা বলবেন হৃদয় দিয়ে কথা বলবেন, তাহলে আপনাকে ফিল করতে পারবেন। আপনার অবর্তমানে আপনাকে কেন ফিল করবে একজন মানুষ, আপনি কেন মানুষের ভরসা আসছে, ভরসা স্থল হতে পারবেন না। হতে হবে, পরিবর্তন আপনাকে দিয়ে করতে হবে। আপনাকে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এমন অভিভাবক হবো, আমি যেখানে যাবো আমি আসলে আলো দিয়ে আসবো, অন্ধকার না। এটা সম্ভব, এটা আসলেই সম্ভব। এরপরে চলে আসি যে প্রশ্ন, আপনারা কি কখনো খেয়াল করেছেন যখন আপনি বাচ্চাকে দেখে কিছু বলেন সে পরের বার ভয় পায়, আর যখন বলেন ভালো করেছ তখন সে আনন্দে আবার সে বলতে চায়। শেষ কথা, শিশুর ব্রেইন একটা নরম মাটি, যত যত্ন আর যত ভালোবাসা পাবে তত সে মানুষ হিসেবে গড়ে উঠবে। আর শাস্তি দিয়ে নয়, ভালোবাসার বোঝানোর মধ্য দিয়ে শেখাতে হবে। মানে এটা একটা নরম কাদার তোলা, শেপ হওয়ার আগে, সেই শক্ত হওয়ার আগে আমাকে শেপ দিতে হবে। শক্ত হয়ে গেলে শেপ দেওয়াটা কঠিন হয়ে যাবে। যাদের বাচ্চারা অলরেডি আচরণ রিসিভ করে ফেলেছে তাদেরকে কৌশলে কৌশলে আবার তাকে সময় দিয়ে ওটাকে ঠিক করতে হবে, যত্ন দিতে হবে। গাছের যত্ন দিলে গাছ যখন সুন্দর করে পরিপুষ্ট হয়ে যায়, সবুজ হয়, সুন্দর হয়, আপনার বাচ্চাও একই রকম সময় দেয়। এবং আমরা আজকে চ্যালেঞ্জ নিয়ে যাবো বাসায় দুইটা, এবং এইটা দিয়েছেন সবাইকে দিয়ে দেওয়া দরকার। আচ্ছা একটু পরে দেন 5 মিনিট আপনার সন্তানের বয়স অনুযায়ী সে এখন কি চাইছে। আচ্ছা এইবার আসলে আমরা গত এক সপ্তাহে আপনি কতবার তাকে সময় দিয়েছেন, যেখানে আপনার কোনো মোবাইল ফোন ছিল না, জাস্ট অনেক তাকে সময় দেওয়া। তো আর এক সপ্তাহে আপনি তাকে কতবার সময় দিয়েছেন, আর আপনার সন্তান যখন প্রশ্ন করে তাকে কতটুকু গুরুত্ব দেন। অনেক প্রশ্ন আছে যে প্রশ্ন আমরা গুরুত্ব দিই না। আপনি যদি রেগে যান, সে কি শেখে আপনার কাছ থেকে, সে কি রেগে যাওয়া শিখেছে আপনার কাছ থেকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই জায়গাগুলো আমাকে আগে চেঞ্জ করতে হবে। শুরুতে আমরা দেখলাম সন্তানের বয়স ভেদে তার মন এক এক রকম করে চায়। আমরা যদি তা বুঝি তাহলে তার আচরণকে আমরা বুঝতে পারি। আর এবার আমরা নিজেদের দিকে একটু তাকাবো, আমরা কি এই চাহিদাগুলো পূরণ করছি, আমরা আসলে কেমন অভিভাবক, নিজের দিকে আমরা গুরুত্ব দেবো। আমি কেমন অভিভাবক, একটা রিয়ালিটি চেক হবে, এটা আমরা 30 মিনিট দিব না। আমরা অলরেডি আগে অনেক সময় নষ্ট করে ফেলছি। নিজের আচরণ নিয়ে আত্মবিশ্লেষণ ও পরিবর্তন পদ্ধতি, ব্যক্তিগত মূল্যায়ন ও গ্রুপ আলোচনা। আমরা প্রথমে এই ফর্মটা পূরণ করবো, ঠিক আছে? এখানে রিয়ালিটি চেক ফর্ম করুন। আমাদের কি আছে দেখেন, একটু ফর্মটি কোনো পরীক্ষার জন্য না, মাথায় রাখবেন এই ফর্মটি কোনো পরীক্ষার জন্য না, কিন্তু এটি আপনার নিজের জন্য। সত্যি বললে তবেই কাজে আসবে। হ্যাঁ, এইটা কেউ চেক করবে না, আমিও চেক করবো না। আমরা একটা গ্রুপ ডিসকাস করবো একটু পরে।
তো এই ফর্মটা শুধু আপনার জন্য, আপনি যা লিখবেন সুন্দর করে লিখবেন, মানে বুঝে শুনে নিন, ঠিক আছে? সো এর মধ্যে যা চলে আসবে একটু